কি হয়েছে? আপনি তো বলেছিলেন আজ রাতেই আমার সিদ্ধি লাভ হবে, তাহলে এত দেরি হচ্ছে কেন? রাগে ফেটে পড়ল ধূম্রবর্ণা। মূর্খ, কতটা যোগ্যতা তুমি রাখো যে কাল শঙ্খিনীর সিদ্ধি লাভ করবে তুমি? এত বছর ধরে কঠিন থেকে কঠিনতম সাধনা করেছি আমি, আর সিদ্ধি লাভ হবে তোমার? তার মানে আপনি যে বলেছিলেন আপনাকে সাহায্য করলে আমি যা চাই তাই পাবো? হ্যাঁ, পাবেই তো, কিন্তু সিদ্ধি নয়। এত বছরের কঠোর সাধনার পর সিদ্ধি লাভ করব আমি। তুমি বড় জোর আমার বৃত্তের পত্তি পেতে পারো, তার বেশি কিছু নয়। কাল শঙ্খিনীকে ব্যবহার করে কাল ঘটাতে চেয়েছিল সাধিকা ধূম্রবর্ণা, কিন্তু মনোহর নন্দী নির্দোষ, তাই তার ক্ষতি কি হতে দিতে পারেন তিনি? না। তাই মধুসুন্দরী দেবীর আজ্ঞায় কিশোরী ও বিভূতিকে সঙ্গে নিয়ে তারানাথ এবার এলেন গ্রাম নিকুঞ্জপুরে। তারপর কি হলো জানতে হলে শুনতে থাকুন তানিয়া দাস ও সৌরভ মান্নার কলমে তারানাথ তান্ত্রিক ও কাল শঙ্খিনীর অভিশাপ। বৃষ্টি পড়ছে, অঝোর ধারায় ভিজে যাচ্ছে শ্মশানের মাটি। সেই বৃষ্টির মধ্যেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক নারী, নির্বাক, নিষ্কম্প। তার পাশে এসে দাঁড়ালো এক দীর্ঘদেহী পুরুষ। বলল, কি ব্যাপার, ও এখানে এসেছিল কেন? সূক্ষ্ম হাসি হেসে সেই নারী বলল, আমাকে, আমার সাধনাকে যাচাই করতে এসেছিল। ফতোয়া দিয়ে গেল যে কাল সকালেই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমায়। রাগে চাপা গর্জন করে উঠল পুরুষটি। খুব বার বেড়েছে দেখছি, আজ রাতেই যদি ওটাকে নিকেশ করা যেত। শান্ত হও, মৃত্যু ওর দোরগোড়াতেই, হাতে আর বেশি সময় নেই ওর। অভীষ্ট লাভের পথে কোনো বাধা থাকবে না আর। ততক্ষণের জন্য শান্ত হও। ঘড়িতে তখন সময় ঠিক 4টে, আষাঢ়ের শেষাশেষি। দুটিতে মিলে যখন ট্রাম থেকে নামলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছে। না, আজকে আমাদের বেরোনোটাই ভুল হয়েছে, বুঝলে? হ্যাঁ, তা নয় বুঝলাম, কিন্তু না এসে আর বা উপায় কি ছিল বলো? অমন করে তলব করেছেন। কিন্তু ব্যাপারটা কি বলো তো? সত্যি একটা ব্যাপার হলো বটে। গতকাল রাতে ঘুমের ভেতরে হঠাৎ তারানাথ। কি ঠাকুরমশাই, আপনি এখন আমার বাড়িতে? কেন হে, আসতে নেই? না তা নয়, কিন্তু এখন যে গভীর রাত। ডাক আসার সময় হয়েছে যে, তাই তোমাদেরও ডাকতে এলাম। কাল বিকেল বিকেল আমার ওখানে যেও, সামনে বড় কাজ আসছে। যা করার আমি করব, তবুও তোমরা সঙ্গে থেকো। নিজের চোখে দেখে শুনে যদি তোমাদের মনের অবিশ্বাস দূর হয়, তাই ছুটে আসা আর কি। মানে ঠাকুরমশাই, ঠাকুরমশাই শুনুন। কিন্তু না, নিজের কথা আমায় শুনিয়ে কিছু না শুনেই চলে গেলেন। আরে আমারও তো এই একই দশা। তুমি যা শুনেছ, আমাকেও স্বপ্নের মধ্যে উনি সেসব কথাই বলে গেলেন, বা নেমন্তন্ন করলেন বলা যায়। তাই আসা, নয়তো এই ফুটো আকাশের দিনে কে বেরোতো বলো বাইরে? ভাগ্য ভালো আজকে দিনটা রবিবার, তাই এই সময় আসতে পারলাম, না হলে তো আপিস ছুটি হতে হতেই সন্ধে হয়ে যায়।
এই সব আলোচনা করতে করতে আমরা গলির মুখে এসে পড়লাম। বাদলার দিন, গরম বেগুনি আর পাসিংশ ছাড়া কি আর তারানাথের দর্শনে যাওয়া যায়? মঠ লেনে এলেই এ দুটো জিনিস সঙ্গেই থাকে। সে যাই হোক, জ্যোতিষার্ণবের দরজা খোলাই ছিল। ভিজে ছাতাগুলো চৌকাঠের একপাশে মুড়ে রেখে ভেতরে ঢুকলাম। সেই এক পরিবেশ, পলেস্তারা খসে পড়া দেওয়াল, দরজা জানলার কাঠে ঘুণ ধরে যেতে বসেছে। সেই হলদেটে বাল্বটাও চলছে, আর তারই আলোয় ঘরটা আধো আলো আধো অন্ধকার হয়ে আছে। মেঘাচ্ছন্ন আকাশের জ্বালায় আজ সকাল দুপুর বিকেল কিচ্ছু হয়নি, নয়তো সময়ের হিসেবে সন্ধে হতে এখনো বেশ দেরি আছে। তবু চারপাশটা অনেকটা ঝাপসা ঝাপসা। আর এসবের মাঝখানে তক্তাপোষের ওপর বসে আছেন তারানাথ, আর তাঁরই উল্টো দিকে একখানা মোড়ায় মাথা নিচু করে বসে আছেন একজন প্রৌঢ় ভদ্রলোক, পরনে ফুল শার্ট আর ট্রাউজার। আর তার একপাশে মাথা মুড়ে রাখা আছে একটা বর্ষাতি। আমরা এইসবই দেখছি, সঙ্গে মানুষ দুটো চোখ মুখ দেখেও মনে হলো এতক্ষণে এক প্রস্থ আলোচনা হচ্ছিল বোধহয়। আমাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তারানাথ বলে উঠলেন, এই যে তোমরা এসে পড়েছ যে, ভালো কথা। দাঁড়াও, চারিকে ডাকছি। চারিমা, চারিমা, ও চারিমা। আসছি বাবা। সারা দিয়েই ভেতরের দরজা দিয়ে এই ঘরে ঢুকে এলো চারি। আমাদের দেখে বলল, ভালো আছেন কাকাবাবুরা? হ্যাঁ মা, এই চলে যাচ্ছে। এই নাও, গরম আছে, সাবধানে ধরো। যা মা চারি, গরম থাকতে থাকতে নিয়ে আয়। হ্যাঁ বাবা, আনছি। শাল পাতায় মোড়া বেগুনিগুলো নিয়ে চারি চলে গেল ভেতরে। কিশোরী বলল, নিন ঠাকুর মশাই, আমাকেও দায় মুক্ত করুন এবার। বলেই পাসিংশ তারানাথের হাতে দিয়ে দিল কিশোরী। সেটা পরম যত্নে রেখে তারানাথ মোড়ায় বসে থাকা ভদ্রলোকের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিলেন। তিনি এতক্ষণ আমাদের দিকেই লক্ষ্য করছিলেন। তারানাথ বললেন, ইনি হলেন মনোহর নন্দী, নিকুঞ্জপুর হাই স্কুলের ইংরেজির শিক্ষক। হ্যাঁ, নিকুঞ্জপুর? ওরে বাবা, সে তো অনেক দূরের পথ। হ্যাঁ, অনেক দূর থেকেই এসেছেন উনি। আরে মনোহর বাবু এই আমার দুই বন্ধু, ইনি বিভূতি বাড়ুজ্যে আর উনি হলেন কিশোরী সেন। আগে এই নাম দুটোর সঙ্গে তো সকলেরই পরিচয় আছে, শুধু আমি মানুষ দুটোকেই চিনতাম না। আজ তাও হয়ে গেল। মনোহর বাবুর কথা শেষ হতে না হতেই রেকাবিতে সাজানো গরম বেগুনি আর গুড়ের চা দিয়ে গেল চারি। সেই সবের পাট চুকোতেই তারানাথ ধরালেন পাসিংশ। আমরা পাশাপাশি মোড়া টেনে বসেছি। ধোঁয়া ছেড়ে তারানাথ বললেন, হ্যাঁ, যা বলছিলাম, উনি আমাকে সবটাই বলেছেন, কিন্তু তোমাদেরও একবার সবটা প্রথম থেকে শোনা দরকার। মনোহরবাবু, আপনি একবার সবটা বলুন। একটু চুপ করে রইলেন মনোহর বাবু। তারপর চায়ের বাটিতে শেষ চুমুকটা দিয়ে সেটা নামিয়ে রাখলেন। তারপর নিজেকে একটু গুছিয়ে নিয়ে আরম্ভ করলেন। প্রথমেই বলেছি, গ্রামে থাকলেও আমি সম্পূর্ণ কুসংস্কার মুক্ত একজন মানুষ। কোনো রকম তন্ত্র মন্ত্র বুজরুকিতে আমি খুব একটা বিশ্বাস করি না, এবং এই গ্রামের মানুষদের মধ্যেও তেমনি মুক্ত চিন্তা গড়ে তুলতে চাই। সে কাজে আমি কিছুটা সফল হয়েও ছিলাম, কিন্তু আমার সব হিসেব, সব চিন্তা ভাবনা ওলট পালট হয়ে গেল ওই মহিলা গ্রামে আসার পর। মহিলা বলতে কোন মহিলা? সাধিকা ধূম্রবর্ণা। ধূম্রবর্ণা? এ আবার কেমন নাম? বলে উঠলাম আমি। আমার দিকে তাকিয়েই মনোহরবাবু বললেন,
গ্রামের লোকের কাছে সে ওই নামেই পরিচিত। আমাদের গ্রামের শ্মশানের দক্ষিণ দিকে একটা পরিত্যক্ত ভাঙা মন্দির আছে, সেই মন্দিরেই আস্তানা গেড়েছে সে। কিশোরী এতক্ষণ চুপ করে শুনছিল সবটা। এবার সে বলল, ওই মহিলা মানে ওই ধূম্রবর্ণা, তার সঙ্গে আপনার কথা হয়েছে? সে কথাই তো বলবো এবার। আমি চিরকাল নিজ উদ্যোগে আমার গ্রামকে কুসংস্কার মুক্ত রাখতে চেয়েছি। ভবিষ্যতে গ্রামে একটা বিজ্ঞান মঞ্চ করার পরিকল্পনাও আছে আমার, কিন্তু গ্রামের মানুষরা চিরকালই একটু ধর্মভীরু প্রকৃতির। এখনো তাদের সব কুসংস্কার আমি দূর করতে পারিনি। এদিকে গ্রামে খবর রটে গেছে, একজন সাধিকা এসে বসেছেন শ্মশানের ভাঙা মন্দিরে। একবার যদি মানুষের মনকে সে তার বুজরুকি দিয়ে ভুলিয়ে দিতে পারে, তাহলে আমার ভবিষ্যতের সব পরিকল্পনা ভেস্তে যাবে। অতএব সময় থাকতে থাকতে ওই মহিলাকে গ্রাম থেকে সরানো দরকার। তাই আমি একদিন গিয়েছিলাম ওই ধূম্রবর্ণার কাছে। আর তারপর এই যে শুনছেন, কে আপনি? এই গ্রামে কেন এসেছেন? কি উদ্দেশ্য আপনার? অমাবস্যার রাত, মাথার ওপর ঘন লাল আকাশ, মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। অদূরে দাঁড়িয়ে আছে একটা মরা অশ্বত্থ গাছ। মনোহরের সামনে ভাঙা মন্দিরটা। দূর থেকে দেখতে পাচ্ছেন মনোহর কালো কাপড় পরে কেউ একজন বসে আছে ভেতরে। মুখটা ঠিক দেখা যাচ্ছে না তার, ভেতরটা ধোঁয়ায় অস্পষ্ট। তার মধ্যে কালো মূর্তিটা কেমন যেন ছায়া ছায়া, এক বিন্দুও নড়ছে না সে, যেন স্বয়ং পাথরের মূর্তি। গলা তুলে আবার বললেন মনোহর, একটু বাইরে আসতে হবে, যে কিছু কথা ছিল। এবার সোজা হয়ে দাঁড়ালো ছায়া মূর্তিটা। আস্তে আস্তে ঘুরল সামনের দিকে সে। মনোহর দেখলেন এক দীর্ঘাঙ্গী কৃষ নারী মূর্তি। ঘাটটা যেন স্বাভাবিকের থেকে একটু বেশি লম্বা। মন্দিরের বাইরে এসে দাঁড়ালো সে। কিছু জিনিস লক্ষ্য করলেন মনোহর। ভেতরকার চাপ চাপ ধোঁয়া যেন সেই মহিলার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। তার সরু দুটো হাতে লাল কালো রঙে বিচিত্র উল্কি আঁকা। আর সব থেকে অদ্ভুত হচ্ছে মহিলার দুটো চোখ। চোখের সাদা অংশটা যেন ঠিক সাদা নয়, কেমন ছাই রঙা। আর অমন হলদে সবুজ রঙের চোখের মণি মনোহর আগে কখনো দেখেননি। কিন্তু না, অবাক হয়ে চুপ করে থাকলে চলবে না। কথা শুরু করতে গেলেন তিনি, কিন্তু তার কিছু বলবার আগেই ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল ওই নারী মূর্তি, বলো বলো মনোহর, কেন এসেছো আমার কাছে? তুমি তো গ্রামের ইংরেজির মাস্টার, আমার কাছে আসার তোমার কি দরকার পড়লো? চমকের ওপর চমক, বিস্ময়ের ওপর বিস্ময়। এই মহিলা তার নাম জানে, কিন্তু কিন্তু কি করে জানলো সে? মনোহর বললেন, আপনি আমার নাম জানেন? আমার থেকে কখনো কিচ্ছু লুকানো যায় না। শুধু তোমরা কেন, এ গ্রামের সবার সব কিছুই আমি জানি। ভালোই আটঘাট বেঁধে এসেছেন দেখছি। যাকে, আপনার নামটা তো জানতে পারিনি, নামটা জানতে পারি কি? আমি সাধিকা ধূম্রবর্ণা। সাধিকা ধূম্রবর্ণা? বেশ বেশ। তা মহাশয়া ধূম্রবর্ণা, এই গ্রামে হঠাৎ আপনার আগমন হলো কেন? কোথা থেকে এসেছেন আপনি, আর কেনই বা এসেছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গেই মনোহরের মনে হলো আধো অন্ধকারে যেন দপ করে জ্বলে উঠল ধূম্রবর্ণার দুটো হলদে সবুজ চোখ। আর একটু সামনে এগিয়ে এলো ধূম্রবর্ণা। এক দৃষ্টি চেয়ে আছেন মনোহর। রহস্যময় স্বরে ধূম্রবর্ণা বলল, আমি কোথা থেকে এসেছি তা জেনে তোমার কোনো লাভ নেই। আমি কেন এসেছি
সেটুকু জানলেই হবে। আমি এই গ্রামে এসেছি সাধনার জন্য। আমার ইষ্টও আমাকে বলেছেন নিকুঞ্জপুর শ্মশানের এই ভাঙা মন্দিরই আমার সাধন ক্ষেত্র হওয়ার উপযুক্ত। তাই বহুদূর থেকে পায়ে হেঁটে এই মন্দিরে এসেছি। চিন্তা করো না, যেদিন চলে যাওয়ার ডাক পাবো সেদিন ঠিক এই মন্দির ছেড়ে চলে যাব। সাধনা করতে এসেছেন? এত জায়গা থাকতে শেষে এই নিকুঞ্জপুরের দিকেই চোখ পড়ল। বুঝলাম। তা আপনার সাধনা কাকে নিয়ে, মানে কোন দেবতার সাধনা করেন আপনি? ভাঙা সিঁড়ি দিয়ে নেমে মনোহর সামনে এসে দাঁড়ালো ধূম্রবর্ণার। মনোহর লক্ষ্য করলেন এতক্ষণের মধ্যে একবারও ধূম্রবর্ণার চোখের পলক পড়েনি। তাকে যেন এখন আরো বেশি লম্বা দেখাচ্ছে। দেবতা নয়, উপদেবী। আমি এক উপদেবীর সাধনা করি। তিনি সন্তুষ্ট হলে জগতের সব ক্ষমতা, সব শক্তি, সব ঐশ্বর্য করায়ত্ত হয়। আর যার অসন্তোষে, অমঙ্গলের আগুনে সব ছাড়খাড় হতে বিন্দু মাত্র সময় লাগে না। আমি সেই মহাশক্তিময়ী উপদেবী কাল সংখিনীর সাধনা করি। হঠাৎ গাটা শিরশির করে উঠল মনোহরের। দূরে দূরে আবার শোনা যাচ্ছে শেয়ালের ডাক। মাঝে মাঝে পেঁচাও ডেকে উঠছে এদিক ওদিক থেকে। এবার তার সঙ্গে শোনা গেল কুকুরের কান্নাও। শিরশিরানিটা কমছে না তো। চারপাশটা খেয়াল করলেন মনোহর। ও, এই ব্যাপার। আসলে এখন বর্ষাকাল তো, বৃষ্টি নামার আগে ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। এতক্ষণ তো খেয়াল করেননি মনোহর। ধূম্রবর্ণা বলে চলেছে, দীর্ঘ 19 বছর ধরে আমি কাল সংখিনীর সাধনা করে চলেছি। এই 19 বছরে কাল সংখিনীর আদেশ মতো 19টি গ্রামে আমি গিয়েছি। প্রতিটি গ্রামে 1 বছর করে থেকে আমি তার উপাসনা করেছি। এই বছর কাল সংখিনী এই নিকুঞ্জপুরকে আমার সাধনা ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন। তার আদেশেই আমি এখানে এসেছি। এই বছরই আমার সাধনার শেষ বছর। দীর্ঘ 20 বছরের সাধনার পর সিদ্ধি লাভ করব আমি কাল সংখিনীর আশীর্বাদে। থামুন, আর কথা বলবেন না। অনেকক্ষণ ধরে আপনার অনেক বাজে কথা শুনে যাচ্ছি। স্পষ্ট করে শুনে নিন, এই গ্রামে এসব বুজরুকি কারবার চালানো যাবে না। এসব গাঁজাখুরি অবাস্তব গল্প আপনি অন্য জায়গায় চালাবেন। পরিষ্কার শুনে নিন, আপনার হাতে শুধু আজকের রাতটা আছে। কাল সকালে যেন আপনাকে এখানে আর না দেখা যায়। এসব বুজরুকি কারবার বন্ধ করে কালই আপনি বিদায় হবেন। আমাকে যেন দ্বিতীয়বার এ কথা বলতে না হয়। বুঝতে পেরেছেন? বলেই ঘুরে চলে আসতে গিয়ে আঁতকে উঠে কয়েক পা তফাতে সরে গেলেন মনোহর। আরে বাস! তার থেকে ঠিক 1 হাত দূরে কালান্ত ফনা তুলে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। আর একটু হলেই তার বিষ ছবলে ভবলীলা সাঙ্গ হয়ে যেত মনোহরে। এখনো ফনা ফুলিয়ে দাঁড়িয়ে আছে সে। কি প্রবল আক্রোশ প্রকাশ পাচ্ছে তার দেহটাতে। আজন্ম গ্রামে বেড়ে ওঠা মনোহর দেখেই চিনতে পারলেন তাকে। শঙ্খচূড়। নিশ্চয়ই শ্মশানের পেছনে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে সে। এমন এক সাপ যার বিষ পলকে অকেজো করে দিতে পারে মানুষের স্নায়ুতন্ত্র। কোনো রকমে পাশ কাটাতে চাইছেন মনোহর। এমন সময়ে ভেসে এলো ধূম্রবর্ণার সেই অপ্রাকৃত ফ্যাঁসফেঁসে গলা। না, এভাবে নয়। ওর মৃত্যু অন্যভাবে নিশ্চিত হয়ে আছে। এ তোর কাজ নয়। যা, চলে যা। কাকতালীয় কিনা জানেন না মনোহর, তবে ধূম্রবর্ণার কথা শেষ হতে না হতেই ফনা নামিয়ে জঙ্গলের দিকে চলে গেল সাপটা। মনোহর ঘুরে দাঁড়িয়ে বললেন, একটা সাপকেও ছাড়লেন না, তাকেও নিজের নাটকের মধ্যে জুড়ে নিলেন। বাহ! রাত্রিবেলা হয়তো সাপটা খাবার খুঁজতে যাচ্ছিল, আমাকে দেখে ফানা তুলে দাঁড়িয়ে পড়েছিল।
আর আপনিও সুযোগ বুঝে চালটা চেলে দিলেন, তাই না? আকাশ চিরে দেখা গেল বিদ্যুতের ঝলকানি। ধূম্রবর্ণা বলল, ও আমার পোষ্য, কাল শঙ্খিনীর কৃপায় আমি ওকে পেয়েছি। তুমি আমার সঙ্গে অভব্য আচরণ করেছিলে, তাই তোমাকে দংশন করতে ও ছুটে আসছিল, কিন্তু না, এভাবে তোমার মৃত্যু নেই। তাই আমি ওকে ফিরে যেতে বলেছি। ও যদি আপনার পোষ্যই হবে, তাহলে মন্দিরে না ঢুকে জঙ্গলে চলে গেল কেন? নিষ্পলক হলদে সবুজ চোখে মনোহরের দিকে চেয়ে রইল ধূম্রবর্ণা। তারপর বলল, এসো আমার সঙ্গে। ওর গলার স্বরে কি যেন একটা ছিল। সে ডাক অগ্রাহ্য করতে পারলেন না মনোহর। তাছাড়া মন্দিরের ভেতরে কি কার্যকলাপ চলে সেটা দেখার কৌতূহল হচ্ছিল বই কি মনোহরের। তাই পায়ে পায়ে ধূম্রবর্ণার সঙ্গে মন্দিরের ভেতরে ঢুকলেন মনোহর। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন অজস্র ধোঁয়া গ্রাস করল তাকে, যেন ধোঁয়ার সমুদ্র। মনোহর কাঁচতে কাঁচতে বললেন, এত ধোঁয়া কেন? কি জ্বালিয়েছেন আপনি? কি জ্বালিয়েছেন? সে কথায় কর্ণপাত করল না ধূম্রবর্ণা। একদিকে ইঙ্গিত করে বলল সে, দেখো দেখো ওইদিকে। সেই ঘন ধোঁয়ার মধ্যেও দেখলেন মনোহর এক খণ্ড পাথরের ওপর একটা প্রমাণ মাপের শাঁখ রাখা। মনোহর হলপ করে বলতে পারেন এমন অদ্ভুত শাঁখ তিনি এ জীবনে আর কখনো দেখেননি। সারা শাঁখটাতে নীল রঙের প্যাঁচালো কাজ, গোটা শাঁখের গায়ে উঁচু উঁচু ভোঁতা কাটা, সেগুলোর মুখ আবার লাল। আর সেই শাঁখের চারপাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে সেই শঙ্খচূড়োটা, যাকে কিছুক্ষণ আগেই তিনি নিজের চোখে জঙ্গলে ঢুকে যেতে দেখেছেন। মনোহর নির্বাক। ধূম্রবর্ণা বলে উঠল, ওই দেখো আমার পোষ্য। আর ওই যে শঙ্খ দেখছ, ও কোনো সাধারণ শঙ্খ নয়, স্বয়ং কাল শঙ্খিনীর প্রতীক ওই শঙ্খ। কাল শঙ্খিনীর পুজোয় কোনো তিথির প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু তাকে তুষ্ট করতে হলে সবার আগে ওই শঙ্খে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। পচা গলা ছাগ মাংসের সঙ্গে কালো বিড়ালের মজ্জা ও নিজ দেহের রক্ত মিশিয়ে যথাযথ মন্ত্রে জাগিয়ে তুলতে হয় ওই শঙ্খ। তারপর ওই শঙ্খে ফু দিয়ে। হঠাৎ একটা আওয়াজে চমকে উঠে দেখল ধূম্রবর্ণা শাঁখটা পাথরের ওপর থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। শঙ্খচূড়াটাও আর সেখানে নেই। কথা বলতে বলতে বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল ধূম্রবর্ণা। আর সেই সুযোগেই পায়ের কাছে রাখা পাথরের থালাটা তুলে সজোরে ছুঁড়ে দিয়েছিলেন মনোহর শাঁখটার দিকে। আর সেই থালার আঘাতেই স্থানচ্যুত হয়েছে শাঁখটা। ধূম্রবর্ণা ছুটে গিয়ে শাঁখটা তুলে নিল। মনোহর বললেন, গাঁজাখুরি গাল গপ্প অনেক শোনালেন, এবার থামুন। আমি বেঁচে থাকতে নিকুঞ্জপুরের বুকে কোনো ভণ্ডামি হতে দেব না। এসব জোরজার সঙ্গে নিয়ে কাল ভোরেই এখান থেকে দূর হয়ে যাবেন, নয়তো আমাকে অনেক বড় কোনো পদক্ষেপ কিন্তু নিতে হবে। ধূম্রবর্ণার চোখ মুখ পাল্টে গেছে। ধোঁয়ার প্রকোপটা হঠাৎ করে যেন আরো বেড়ে গেল। ধূম্রবর্ণার বিস্ফারিত চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে পড়ছে। কেঁপে কেঁপে উঠছে তার সারা শরীর। জান্তব গর্জনে সে বলে উঠল, নিজের কত বড় সর্বনাশ করলি তা তুই নিজেও বুঝলি না। অকারণে কাল শঙ্খিনীর প্রতীকের অপমান করে তার রোষের ভাগী হলি তুই। আজ ঠিক এই মুহূর্ত থেকে তোর সময় শেষ হতে শুরু করলো। কাল শঙ্খিনীর অভিশাপকে জাগিয়েছিস তুই। সে যে বড় করাল, সে জেগেছে। অভিশাপের হাত থেকে তোর আর নিস্তার নেই। সবটুকু বলে একটু চুপ করলেন মনোহর বাবু। তারপর আবার বললেন, এইখানেই আমার কথা শেষ হচ্ছে। তারানাথ গলা পরিষ্কার করে বললেন, বেশ, বুঝলাম। এবার বলুন, এ ব্যাপারে আমি আপনাকে কি সাহায্য করতে পারি?
গোটা গ্রামের বিরুদ্ধে গিয়ে আমার একার পক্ষে তো কিছু করা অসম্ভব। আমি চাই আপনি একবার নিকুঞ্জপুরে আসুন। ব্যাপারটা যে কি হচ্ছে তা একবার নিজে বিচার করে দেখুন। আমি জানতে চাই ওই মহিলার সত্যি কি কোনো অলৌকিক ক্ষমতা আছে, নাকি সে কোনো অসাধু উদ্দেশ্যে গ্রামে এসে বসেছে। আপনার কি মনে হয় ওই মহিলার সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা আছে? মনোহর বাবু কি যেন একটু ভাবলেন, তারপর বললেন, দেখুন, আপনাদের কাছে সব খুলে বলতে আমার কোনো অসুবিধে নেই। সত্যি বলতে কি, আমার সাদা চোখে কিছু কিছু জিনিস একটু হলেও অদ্ভুত থেকেছে। এখন সেটা আমার দেখার ভুল নাকি ওই মহিলার কোনো কারসাজি, তা তো আমি জানি না। সেটাই জানতে হবে ঠাকুর মশাইকে। আমি বললাম, সেই অদ্ভুত বিষয়টা কিরকম? গত রাতে ওই মহিলা, মানে ওই ধূম্রবর্ণার সঙ্গে বাঘ বিতণ্ডার পর আমার মনটা কেন জানি না বড্ড অশান্ত হয়ে উঠেছিল। রাতে কিছু খেতেও পারিনি, এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছিলাম। তখন কত রাত জানি না, হঠাৎ মনে হলো আমার সারা শরীরটাকে কিছু একটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। কি বলবো, সাঁড়াশি পেছন থেকে কিছুতেই যেন ছাড়াতে পারছি না নিজেকে। তখন আরো বেশি জোর খাটানো শুরু করলাম, কিন্তু তাতেও না লাভ হলো না। আরো জোরে চেপে বসতে লাগলো ওই জিনিসটা আমার উপর। আমি বোধহয় দম বন্ধ হয়ে মারা পড়ছি। এমন সময় আমার কানের কাছে শোনা গেল একটা চাপা ফ্যাঁসে কণ্ঠস্বর। জানি না আমার মনের ভুল কি না, কিন্তু মনে হলো যেন ধূম্রবর্ণারই গলা শুনতে পেলাম। কি হলো মনোহর, ভয় পেলি নাকি? কে কথা বলছো? কে? আহা, ওর বড় কষ্ট হচ্ছে রে, ওকে এখন ছেড়ে দে। সঙ্গে সঙ্গে আমার শরীরের উপরে চেপে থাকা বাঁধনটা কেমন যেন আলগা হয়ে গেল। তখন যেন আমার চিরকালের যুক্তি বুদ্ধি কিছুই আর কাজ করছে না। একে আদৌ সম্ভব? আমার ঘরে ওই গলা কেমন করে শুনলাম? তবে কি কোনোভাবে ঘরের মধ্যে এসেছিল সে? কিন্তু কিভাবে? দরজা তো আমি ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। আর ওই বাঁধন, আমার শরীরের ওপর চেপে বসা ওই বাঁধনটাই বা কিসের, যা হঠাৎ করে আলগা হয়ে গেল? আমি তাড়াতাড়ি উঠে বসলাম বিছানায়, আর তখনই খেয়াল হলো অন্য রাতগুলোর তুলনায় এই রাতটা কেমন যেন অন্য রকম। দ্বন্দ্ব লাগলো আবার। একে চারপাশে তো নিস্তব্ধ কেন? ঝিঝি পর্যন্ত ডাকছে না। এমন তো কখনো হয় না। হারিকেন না নিবলো কি করে? এত অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই দেখা যাচ্ছে না। বলতে বলতে আমি ওই বিছানা থেকে নেমে দাঁড়ালাম, আর তখনই চমকটা লাগলো। চমক কিসের? আমি বুঝতে পারলাম, একটা খসখসে চটা ওটা ধুলো বালি ভরা মেঝেতে আমি দাঁড়িয়ে আছি। এ কখনোই আমার ঘরের মেঝে নয়। আমি কি স্বপ্ন দেখছি? ঠিক তখনই যেন অন্ধকারের পরতগুলো কেঁপে উঠতে লাগলো। এক রাশ ধোঁয়া সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো। কে? ধূম্রবর্ণা। আপনার ঘরে? সেটা যে আমারই ঘর হলপ করে তা তো আর বলতে পারি না, কারণ ধূম্রবর্ণার ছায়া শরীরটার পেছনে সেই ভাঙা মন্দিরটার দেওয়াল আমার চোখে পড়েছিল। আমি মন্দিরে দাঁড়িয়ে আছি, নাকি আমার ঘরটাই মন্দিরের চেহারা নিয়েছে?
নাকি পুরোটাই স্বপ্ন কিছুই আর তখন আমার বোঝার ক্ষমতা ছিল না। আমার ঠিক 1 হাত দূরে সেই ছায়া শরীর, সমস্ত বোধের বাইরে গিয়ে আমি পাথর হয়ে চেয়ে আছি তার দিকে। হঠাৎ হঠাৎ সে আমার দিকে আঙুল তুলে বলে উঠল, তোর শেষের ঘন্টা বেজে গেছে, তাই তোকে জানিয়ে গেলাম। আর কিছুক্ষণ, তারপরে অভিশাপ বলবে, কাল শঙ্খিনীর অপমানের অভিশাপ। হঠাৎ একটা প্রবল ঝাঁকুনিতে দুলে উঠল আমার শরীরটা। ঢাল সামলাতে না পেরে পড়ে গেলাম বিছানার উপর। একটু সামলে নিয়ে দেখি কোথায় কি, আমি তো আমার ঘরেই আছি। এক কোণে হারিকেনটা যেমন জ্বলছিল তেমনই জ্বলছে, ঝিঝির ডাক ভেসে আসছে প্রতি রাতের মতোই। তবে কি আমি স্বপ্নই দেখছিলাম? স্বপ্ন এত জীবন্ত হয়? ঠিক সেই সময় মনে হলো আমার দরজার বাইরে কে যেন তীক্ষ্ণ অথচ চাপা গলায় হেসে উঠল। তাড়াতাড়ি দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালাম। কেউ তো কোথাও নেই, একটা জনপ্রাণীও কোথাও নেই। তাহলে হাসিটা, ওই হাসিটা কার? এমন সময় চোখে পড়ল কি? হ্যারিকেনের আলোটা দাওয়া এসে পড়েছিল। সেই আলোতে দেখি সেই অদ্ভুত দর্শন শাঁখটা আমার দাওয়ার একপাশে রাখা, সেই শাঁখ যা আমি ওই ভাঙা মন্দিরে দেখেছিলাম। কি এই শাঁখটা, হ্যাঁ, এটা এটা এখানে এখানে এলো কি করে? হ্যাঁ, কে 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 আসছে? কে আসছে? হ্যাঁ, কে আসছে? আবার হাসি? হ্যাঁ, হাসিটা শুনলাম আবার। চমকে তাকালাম সামনে, আর তারপরে শাঁখটার দিকে তাকাতে গিয়ে দেখি সেখানে শাঁখটা নেই, কিচ্ছু নেই। বিহবলের মতন বসলাম বিছানায়। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। হঠাৎ ঘোর কাটতে দেখি রাতের অন্ধকার হালকা হয়ে এসেছে। দেওয়াল ঘড়িতে সময় তখন ভোর 4টে। দরজাটা বন্ধ করে এসে আবার শুলাম। কখন যেন চোখ লেগে গেছিল। ঘুমটা ভাঙলো পিসিমার হাঁক ডাকে। হ্যাঁ রে মনো, ও মনো, আজকে কি আর ঘুম থেকে উঠবি নে? হ্যাঁ, সূর্যি যে মাথার উপর উঠে গেল, বলি বাজার যাবি তো নাকি? কি হয়েছে পিসি? আমার আবার কি হবে? তোর কি হয়েছে তাই বল। তুই তো কোনোদিন এত বেলা পর্যন্ত বিছানা আঁকড়ে পড়ে থাকিস নে, তাহলে আজ ওই দেখি দেখি কপালখানা দেখি না, জ্বরজারি তো হয়নি। তাহলে ও কিছু না পিসি। কিছু না মানে কিছু তো বটেই। তো চোখ মুখ তো দেখি একেবারে বসে গেছে। কি হয়েছে বল দেখিনি বাপ। পিসি এমন জোরাজুরি করতে লাগলো যে বাধ্য হয়ে রাতের ঘটনা সবটা আমাকে খুলে বলতেই হলো। আর সেসব শুনে পিসি বলল, ওমা, এইসব কি বলছিস রে মনো? হ্যাঁ, শুনে তো আমার গাটা শিউরে শিউরে উঠছে। এইসব তো মোটে ভালো কথা নয়। সত্যি বলতে কি, আমার গোড়া থেকে ওই মেয়ে মানুষটাকে কেমন সন্দেহজনক লেগেছে। ওই জন্য গোটা গা তার পায়ে মাথা মুড়লেও আমি বাপু যাইনি। না না, মানে ওই একবার গিয়েছিলুম আর কি, কিন্তু সেই প্রথম আর সেই শেষ। তোকে কি বলবো মনো, তুই তো এসব মানিস নে। তার সামনে যেতেই আবার গাখানা যেন কেমন ছমছম করে উঠেছিল। কোনো মতে ঠাকুরের নাম নিয়ে চলে এসেছিলুম। ও কেমন ধারা চোখ ওই মেয়ে মানুষের, অমন ধারা চোখ কি কারো হয়? আর তারপরে তোর মুখে এখন যা শুনছি, না না,
ও মোটেই সুবিধের মেয়ে মানুষ নয়। না জানি এই গায়ের কি ক্ষতি করবে সে। বাপু যে করেই হোক ওই মেয়েকে গা থেকে বিদেয় কর দিনি। সবচেয়ে বড় কথা, এই ভিটেই যে তার বিষ নজর পড়েছে। ও এই গায়ে থাকলে সবার আগে আমাদেরই ক্ষতি হবে। তোকে নিয়েই আমার যত চিন্তা। আর একটু তো ঘরের বাড়ি হয়ে গিয়েছে, দাদা পিসি সবাই তার শত্রুর। সে নিজেই সব জানতা, ও তার কথা আমি ধরি নেকো। কিন্তু তুই তো আর তেমন ধারা নোস, তাই তোকেই বলছি। আমাকে কি করতে বলছো পিসি? আমি একজনের নাম জানি, কলকাতায় সে থাকে, তার কাছে চলে যা। কার কাছে যাব? বাবা, সে মস্ত বড় লোক, তান্ত্রিক। কি? আমি যাবো ওই তান্ত্রিকের কাছে? না না পিসি, আমাকে ওসব জায়গায় তুমি যেতে বলো না। যাবি না মানে? হ্যাঁ, যাবি না মানেটা কি? আমি যখন বলেছি তখন তোকে যেতে হবেই। ওই যে সেবার ওই শরিকি সত্তরদের টুকটাকে আমার ভাসুরপো ব্রজ মরতে বসেছিল, তাকে কে বাঁচালেন? হ্যাঁ, বজ্র মানে কলকাতার বজ্র দাদা? হ্যাঁ রে হ্যাঁ, তার কথাই বলছি। তাকে কে বাঁচালেন? সেই ঠাকুর মশাই। আহা, তিনি কি শুধু তান্ত্রিক, বামুনের ছেলে, কত বড় জ্যোতিষী, সাধক মানুষ। তুই যা বললি এর প্রতিকার তিনি ছাড়া আর কেউ করতে পারবে না। তার ঠিকানাখানা আমার তোরঙ্গে রাখা আছে, আমি এনে দিচ্ছি। তুই বেলা বেলি দুগ্গা বলে বেরিয়ে পড় দিনি। আচ্ছা, তুমি যখন এত করে বলছো সে নয় যাব। তুমি বরং একবার ওই সুধাকে আমার ঘরে ডেকে দাও। হ্যাঁ, আমার পোড়া কপাল, ছেলের কথা শোনো, বলে সুধাকে ডেকে দাও। তাকে কোথায় পাবো শুনি? হ্যাঁ, সে তো এখন ঘরেই ফেরে নেকো। ও, ভাবছিলাম ওকে সঙ্গে নিয়েই যাবো। দিনরাত কোথায় যে পড়ে থাকে, জিজ্ঞেস করলে কিছু বলেও না। কি যে করবে ও কে জানে। যাকে তুমি ঠিকানাটা এনে দাও, আমি চানটা সেরে আসি। আর তারপরেই আপনার এখানে আসা। আপনি বজ্রমোহন মিত্রকে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, চিনি বই কি। তা পিসিমা? সম্পর্কে বজ্রদার খুঁড়ি হন। পিসিমা নিঃসন্তান ছিলেন। পিসেমশাই গত হওয়ার পর তিনি আর কলকাতায় থাকলেন না। আমাদের দু ভাইয়ের কাছেই। ভাই? ওই ভাইয়ের কথাই বুঝি বলছিলেন একটু আগে? হ্যাঁ, সুধা বাড়ির ব্যাপারে কোনো কাজকর্ম করতে গেলে ওকেও সঙ্গে নিতে চাই। কিন্তু এমন বাউন্ডুলে ছেড়ে যে কিছুতেই আর হাতের নাগালে পাই না। সে নাকি সবসময় ব্যস্ত। এত কিসের ব্যস্ততা তার? সে ব্যস্ত, তবে কোন কাজে তা বোধহয় স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও জানেন না। অর্ধেক দিন তো রাত্রে বাড়িই ফেরে না। কোথায় যে থাকে কে জানে। ইদানিং আমি আর পিসিমা যেন তার ওই দু চক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছি। এই তো সেদিন, এই গত পরশু সন্ধ্যেবেলা পিসিমার সঙ্গে একচোট হয়ে গেল তার। কিরকম? আর বলবেন না, সেদিন ঠাকুর ঘরে পিসিমা সন্ধে বাতি দেখাচ্ছিল, আর তখনই। এই, আমার কথা শুনতে পাচ্ছিস না? দে বলছি, দে। চান নেই, বাসি কাপড় ছাড়া নেই, দম করে ঠাকুর ঘরে ঢুকে শাকে হাত দিয়ে দিল। শান্তিতে সন্ধ্যেটাও দিতে দেবে না। ভালো কথা বলছি সুধা, শাকটা আমায় দিয়ে দে, শিগগির দিয়ে দে। না, দেব না। এই ভিটে আর শাক বাজানো যাবে না, এটা বড় বাধা। আমি এক্ষুনি এটাকে বিদায় করে দিয়ে আসবো। কি? ভিটে শাক তুই বিদায় করে দিবি? এত ক্ষমতা তোর? দে শাকটা দে বলছি, হতচ্ছাড়া ছেলে। শাক দেব না, সরো বলছি, সরে যাও।
ও বাবা গো, মরে গেলুম গো, মরে গেলুম। ও মনো, আমাকে ঠেলে ফেলে দিচ্ছে গো। পিসিমার চিৎকারে ছুটে গিয়ে দেখি সুধা এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। হাতে তার আমাদের সেই 14 পুরুষের সন্ধে বাতি দেওয়ার শাঁখটা। কিন্তু শাঁখ, এত জিনিস থাকতে আপনার ভাই হঠাৎ শাঁখটা নিয়ে পালিয়ে গেল কেন? কারণ ওটা সরিয়ে দেওয়াই তার প্রয়োজন হয়ে পড়েছিল। যে তার মানে? মনোহর বাবু, সব বুঝিয়ে বলবো আপনাকে, তবে এখন আর সময় নেই। আপনি অনেকক্ষণ বাড়ি ছাড়া, এবার রওনা দিন। ওদিকে আপনার পিসিমা একা রয়েছেন। সামনের সময়টা আপনাদের কারোর পক্ষেই খুব একটা সুখের নয়। কিন্তু আপনার কাছে যে এলাম সবই তো শুনলেন, সে ব্যাপারে কিছু বললেন না তো? বলার মতন কিছু নেই যে, তাই বলিনি। যা করার সবটাই কাজ। এখন এইটুকু জেনে আর শুনে রাখুন, আমার বাড়ি থেকে বেরানোর পর আপনার বাড়ি পৌঁছানো অবধি ভুলেও পেছন ফিরে তাকাবেন না। দেখুন, এসব শুনে আমার কিন্তু বড় অস্বস্তি হচ্ছে। ভয় পাচ্ছেন? সত্যি বলতে কি, তা একটু পাচ্ছি বটে। ভয় পেলে তারক ব্রহ্মের নাম নেবেন, দেখবেন মনে শক্তি হবে। বৃষ্টি ধরে গেছে, এবার বেরিয়ে পড়ুন। অতটা দূর যাবেন? হ্যাঁ, তবে উঠলাম আজ। এরপর কি হবে তা নয় আপনি আমায় চিঠি লিখেই জানাবেন। ঠিক এই সময় লক্ষ্য করলাম তারানাথ চক্রবর্তী যেন একটু অন্যরকম হাসি হাসছেন। তার মানে কি রহস্য নাকি আতঙ্ক, সেটাই বুঝতে পারলাম না। এদিকে মনোহরবাবু বিদায় নেওয়ার পরে তক্তপোষ ছেড়ে তারানাথ উঠে পড়লেন। জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন একবার, তারপর আমাদের বললেন, মনোহর নন্দী স্টেশনে পৌঁছানোর আগেই এখানকার গাড়িটা ছেড়ে দেবে। পরের গাড়ি ঘন্টা দেড়েক পর। ও পথে বেশি গাড়ি নেই, তাই মনোহরকে অপেক্ষা করতে হবে। তোমরাও নাও, উঠে পড়ো। যে যার বাড়ি গিয়ে খবর দিয়ে এসো। কাল বিকেল বিকেল সবাই ফিরবে। তবে কি না কাল সোমবার, তোমাদের আপিস কামাই হবে। এখন ভেবে দেখো তোমরা আমার সঙ্গে যাবে কি না। আরে কি আশ্চর্য, কোথায় যাচ্ছি সেটাই তো এখনো জানি না। তেমন তেমন জায়গা হলে একদিন না হয় অফিস কামাই হোক, কিন্তু ব্যাপারটা কি আগে বলুন। হ্যাঁ তাই তো, বাড়ি গিয়েই বা কি বলবো। তা আমাদের কথা আর কে শোনে। তারানাথ ভেতরের ঘরে যেতে যেতে বলে গেলেন, ছাতা তো আছেই, পারলে বর্ষাতিও নিয়ে নিও। চারিমা, একটু গরম জল করে দিবি? কেন বাবা? এই একটু স্নান করব। আমরা আর কি করি, হুকুমটাই তামিল করলাম শেষমেশ। ঠাকুর মশাই, আপনি এখানে? হ্যাঁ, ওই পই করে বারণ করে দিলাম পেছনে না তাকাতে। আর একটু হলে কি হতো বুঝতে পারছেন? হ্যাঁ মানে কিন্তু আপনি এখানে? আরে উঠে পড়ুন, উঠে পড়ুন, ট্রেন ছেড়ে দিচ্ছে তো। ঠাকুরমশাই নিন নিন নিন, আমার হাতটা ধরুন ধরুন। হ্যাঁ এই তো। যাক বাবা, শেষ অবধি উঠা গেল। নিন বসে পড়ুন, বেঞ্চি এখনো খালি আছে, বেশিক্ষণ থাকবে না কিন্তু। কিন্তু কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা এই সময় এখানে? দেখুন মনোহর বাবু, এমন অনেক বিষয় আছে যা সহজে বোধগম্য হয় না। আর হয় না বলেই তাদের মতন মানুষ এমন কারোর কাছে ছুটে আসে যারা কিছু কিছু বুঝতে পারে ওই বিষয়গুলির ব্যাপারে। অনেকটা এমনভাবেই আপনার আর আমার আজকের এই যোগাযোগ। আপনি যখন আমার কাছে এলেন, ঠিক তখন থেকেই আমি বুঝতে পেরেছি আপনার সাথে কি হয়েছে বা হচ্ছে বা হতে চলেছে।
আর সেই জন্যই এখন আপনার সঙ্গ নিয়েছিলাম। আপনি এখন বুঝতেই পারছেন যে আমার সিদ্ধান্ত নিতে যদি দেরি হতো তাহলে এতক্ষণে হয়তো আপনার প্রাণটাই চলে যেত। ঠিকই ঠিকই, কিন্তু কি জানেন, আমি ট্রেনে বাসে ওঠা নামার সময় খুব সাবধানে চলাফেরা করি। আগে কখনো এমন হয়নি, আজও হতো না যদি। কি? আগে ট্রেনটা তো ফেল করেছি, এখানে যখন এলাম ততক্ষণে ট্রেন বেরিয়ে গেছে। কি আর করি, টিকিট তো আসার সময় কেটে নিয়েছি। সময় কাটাতে এক কাপ চা নিলাম চাওলার থেকে, তারপরে বসে আছি। কত লোক যাচ্ছে আসছে তাদের দেখছি, আপনার কথাগুলো ভাবছিলাম। এই করতে করতেই পরের গাড়ির ঘোষণা হলো। হ্যাঁ, ধীরে সুস্থে উঠে দাঁড়ালাম সামনে। গাড়ি আসতে সে কি ভিড়, তবু কোনো মতে উঠে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো, দাদা দাদা, তুই এখানে কি করছিস? ওইদিকে যে সব শেষ হয়ে গেল। কে? সুধা? তুই তুই এখানে কি করে? হ্যাঁ, আর ঠিক তখনই আপনি। বুঝেছি। কিন্তু আপনার ভাই মানে সুধাকর বাবু এখানে এলেন কি করে? আর এলেনই যদি, তাহলে গেলেন কোথায়? জানি না, চারপাশে এত লোক, আমাকে তো একজন ধাক্কা মেরে ফেলেই দিচ্ছিল নামবে বলে। এর মধ্যে সুধাকে তো কোথাও দেখলাম না। দেখার কথাও নয়, কারণ সুধাকর নন্দী কলকাতায় আসেনি, নিকুঞ্জপুরেই আছে। কিন্তু আমি যে ওর গলা শুনতে পেলাম। দেখুন, আমার ভাই সে, যত যাই হোক আমি তার গলা ঠিক চিনতে পারবো। গলাটা তো তারই, না চেনার কথা উঠছে কেন? আরে এ তো বড় জ্বালা হলো। একবার বলছেন মানুষটা আসেনি, অথচ আবার বলছেন তারই গলা শোনা গেছে। এ কি গ্রামোফোন রেকর্ড নাকি? তা একরকম রেকর্ডই বলতে পারো হে। আর একজন যে আছে আমাদের বিপরীতে, মানে আমরা এখন যার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, তারও তো শক্তি কিছু কম নয়। হ্যাঁ, তবে সে শক্তি হলো অশুভ, তাই পরাজয় তার হবেই। তবু যতক্ষণ আছে সে তার মতন চেষ্টা করবে, তাই না? আচ্ছা মনোহর বাবু, আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ আছে নিশ্চয়ই? আগে হ্যাঁ, তবে পিসিমা বলছিল আজকাল নাকি তার তুলসী গাছ মোটেই বাঁচছে না। অমনই হয়, গৃহে কোনো দূষিত প্রভাব পড়লে তুলসী থাকে না। অতি পবিত্র কিনা? জানো তো বিভূতি, কথায় আছে, যে বাড়িতে তুলসী থাকে না সে বাড়ি শ্মশানেরও অধম। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু মনোহরবাবুর বাড়িতে কিসের এমন প্রভাব পড়ল যার জন্য ও বাড়ি অমন শ্মশান হয়ে যাচ্ছে? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তারানাথ। জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে রইলেন। ট্রেন ছুটে চলেছে তার অভিমুখে। বাইরে অমাবস্যার নিকষ অন্ধকার। সেদিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন ঠাকুরমশাই, এ প্রভাব একদিনের নয়, বহুদিনের অপশক্তির প্রভাব। হাত ঘড়িতে তখন রাত 9:30। আমরা সকলে এসে নামলুম নিকুঞ্জপুর স্টেশন। একে অমাবস্যা, তার উপর ঠান্ডা হাওয়াও বইতে শুরু করেছে। অনেকক্ষণ শান্ত থাকার পর আবার বোধহয় বৃষ্টিটা নামবে। অনেক দূরে মেঘের চাপা গর্জন শোনা যাচ্ছে। আমরা এবার স্টেশন থেকে নেমে রাস্তায় উঠব। আমাদের সঙ্গে কথা বলতে বলতে মনোহরবাবু বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। হঠাৎ গর্জে উঠলেন তারানাথ, খবরদার, আমি সঙ্গে এসেছি, কোনো বেচাল নয়। ভালোই ভালোই চলে যাও, না হলে খুব বিপদ হবে। আমরা চমকে উঠলুম ভীষণভাবে। সামনে তাকিয়ে দেখি আমাদের থেকে হাতখানেক দূরে আমাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে একটা বিশালাকার শূকর। চোখ দুটো টকটকে লাল। কি এক ভীষণ শক্তি প্রকাশ পাচ্ছে তার কালো পাথরের মতো নিকষ দেহটাতে। তার জান্তব গর্জনের সামনে একা দাঁড়িয়ে ঠাকুরমশাই। আরে আরে করছেন কি? সরে আসুন, শিগগির সরে আসুন।
সত্যিই তো, সরে আসুন। এ কি অদ্ভুত কাণ্ড! আজন্ম এখানেই আছি, কিন্তু এভাবে কখনো পথে ঘাটে শুয়োর বেরোতে তো দেখিনি। শ্মশানের ওদিকে জঙ্গলটার ভেতরে ওরা থাকে তা জানি, কিন্তু এভাবে লোকালয়ের মধ্যে তো। নিজে থেকে তো আর আসেনি, পাঠানো হয়েছে কি, তাই না? অত অত কাছে যাচ্ছেন কেন? দেখছেন না ওটা রেগে আছে? রেগে নেই, হুঁসছে। ভাতে ছাই পড়ে গেছে কি না? শোনো, এখনো সময় আছে। তাকে গিয়ে বলো পাততাড়ি গুটিয়ে নিতে, নয়তো তার কাল এমন আমি ঘটাবো। এখন যাও এখান থেকে, পথ ছাড়ো। এক বিন্দু বাড়িয়ে বলছি না। ঠাকুর মশাই আর শুকরটার মধ্যে যেভাবে কথা আদান প্রদান হলো, পালিত পোষ্য ছাড়া মানুষ কাউকে ওভাবে কিছু বোঝাতে পারে না। আসলে হয়েছেটা কি, ট্রেন থামার সঙ্গে সঙ্গে আমরা একে একে নামছি। এমন সময় এমনিতে এখানে খুব একটা কেউ নামেনি। এত রাতে গ্রামের স্টেশনে কেই বা নামবে আর? কিন্তু আমাদের আগে তারানাথ আগ বাড়িয়ে এগিয়ে গেলেন, আর তারপরে শুনি তার ওই জোরালো গলাটা। আর দেখতে পেলাম স্টেশন থেকে নিচে নামার ঠিক মুখটাতে দাঁড়িয়ে আছে ওই শুকরটা। নাও হে, আবার দাঁড়িয়ে রইলে কেন? মনোহর বাবু, চলুন। আজ রাত ঠিক 11:19 কাল রাত্রি শুরু হবে। তার আগে সব কিছু ব্যবস্থা করে ক্রিয়ায় বসতে হবে আমায়। ওদিকে কিছু জোগাড় যন্ত্র বাকি আছে এখনো। হ্যাঁ, ক্রিয়া মানে আপনি এখনই ক্রিয়ায় বসবেন? হ্যাঁ, আমি সেই মতন তৈরি হয়েই এসেছি। চলুন, রাত বাড়ছে। হ্যাঁ, চলুন, কিন্তু কি করে যাব? সামনে তো শুকরটা পথ আটকে দাঁড়িয়ে আছে। তারানাথের মুখে দেখা দিল একটা সূক্ষ্ম হাসি। শুকরটা তখন গর্জন করে চলেছে। সেদিকে চেয়ে তিনি বললেন, আপনারা সবাই আমার ডান হাত স্পর্শ করে থাকুন, ব্যাস, আর কিছু করতে হবে না। ঠাকুর মশাইয়ের কথা মতো আমরা তার ডান হাতখানা চেপে ধরলাম। তারপরেই ঘটল ঘটনাটা। আমরা দেখলাম ঠাকুর মশাই যত পা এগিয়ে যাচ্ছেন, সে শুকরটা তত পা পিছিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে একসময় আমরা ওটার পাশ কাটিয়ে দিব্যি চলে গেলাম। এসে দাঁড়ালাম মনোহরবাবুর বাড়ির সামনে। বাড়িতে ঢোকার আগে মনোহরবাবু হঠাৎ প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা জিজ্ঞেস করছি। এই শুকরটা আপনাকে দেখে পিছিয়ে গেল কেন? ও কি আপনাকে দেখে ভয় পেল? তা একটু পেয়েছে বই কি, কিন্তু ওটা কি আদৌ শুকর ছিল? মানে? তারানাথ একটু চুপ করে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, মায়া, কিন্তু এদিকে যে দেখি কাজ বাড়িয়ে রেখেছে। বলেই তারানাথ বাড়ির ভেতরের দিকে একটু ঝুঁকে পদ্মবীজের মালাটা হাতে জড়িয়ে কিসব যেন বিড়বিড় করতে লাগলেন। ওম বাস্তুপুরায় রক্ষ রক্ষ স্বাহা, ওম দেওয়ারওয়ালায় রক্ষ রক্ষ স্বাহা, ওম গৃহদেবতায় রক্ষ রক্ষ স্বাহা, ওম সর্বদেবতায় রক্ষ রক্ষ স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। আমরা দাঁড়িয়েই আছি। এভাবে মিনিট দুয়েক কাটল বোধহয়। তারপর তারানাথ স্বাভাবিক হলেন আবার। বললেন, ভিটের মাটিটা পর্যন্ত ছাড়িনি, গৃহবন্ধন করে রেখেছিল। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এ বাড়িতে এসব কে করবে? আপনার অতি আপনজন। মাটির ওপর লোভটা যদিও তার নয়, তবে এমন একটা কিছু করতেই সে চেয়েছিল। চলুন, ভেতরে যাওয়া যাক। আমরা সবাই মনোহরবাবুর উঠানে এসে দাঁড়ালাম। ঠাকুরমশাই একবার বাড়ির চারপাশে নজর বোলালেন। চারদিকে অগাধ জমির মাঝে বাগান আর উঠোন নিয়ে একটা একতলা বাড়ি। আমাদের পায়ের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। ইনি সম্ভবত মনোহরবাবুর পিসিমা নীরজা দেবী। কি রে মনো, এত রাত হলো ফিরতে? আমি সেই কখন থেকে ঘর বার করছি। হ্যাঁ, একটু দেরি হলো। ঠাকুরমশাইরাও সঙ্গে এসেছে, দেখো। ও মা, তাই তো, তাই। ও বোজন মুখে আপনার কত কথা শুনেছি। ওকে তো আপনিই সারিয়ে তুলেছিলেন। আসুন বাবা, আসুন, ঘরে আসুন। তোমরাও এসো বাবা। পিসিমার আপ্যায়নে কোনো ত্রুটি হলো না। যদিও তারানাথ কিছু মুখে দিলেন না, আমরাই খেলাম।
তাড়াতাড়িতে পিসিমা গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল চড়িয়ে দিলেন হাঁড়িতে। ওদিকে বৃষ্টি আসবো আসবো করেও যেন আকাশের আঙিনায় থমকে আছে। ঠান্ডা হাওয়াটা এখনো জারি রয়েছে। দালানে বসে গাওয়া ঘি ছড়ানো গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে আমাদের দেরি হলো না। ঠাকুরমশাই কিছু খেলেন না দেখে পিসিমাও মুখে কিছু দিলেন না। এবার আপনাকে কটা কাজ করতে হবে। যে কি কাজ বলুন? আমি সবই এনেছি, কিন্তু এখন যা আবশ্যক তা কেবলমাত্র আপনিই দিতে পারবেন। এই যেমন ধরুন, আপনার ভাঁড়ার থেকে 1 মুঠো চাল, একটু কাঁচা হলুদ বাটা আর এই শেষের জিনিসটা আনতে হবে বাড়ির বাইরে থেকে। গোটা গ্রামের ওপরই প্রভাবটা পড়েছে, কিন্তু এখন তো আর আপনি বাড়ি বাড়ি ঘুরে নমুনা আনতে পারবেন না, অত সময় নেই। তাই গ্রামের প্রধান পদ থেকে আমায় 1 মুঠো ধুলো মাটি এনে দিন। বেশ, আমি এনে দিচ্ছি, একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। একা যাবেন না, বিভূতি আর কিশোরীকে সঙ্গে নিয়ে যান। এই তোমরা একটু ওর সঙ্গে যাও তো। অমাবস্যার নিকষ আধারে ঢেকে আছে নিকুঞ্জপুরের শ্মশানটা। মাঝে মাঝে চাপা স্বরে শোনা যাচ্ছে কুকুরের ডাক। চাপ চাপ অন্ধকারের মাঝে ভাঙা মন্দিরের মধ্যে একটু আলো। পুঞ্জ পুঞ্জ ধোঁয়ার মাঝে সে আলো ঘষা কাঁচের মতো অস্পষ্ট। ধুনি জ্বালিয়েছে ধূম্রবর্ণা। আজকের রাত তার উদ্দেশ্য পূরণের রাত, কাল শঙ্খিনীর জাগরণের রাত। সামনে রাখা বিরাট শঙ্খটার নীল নকশাগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। লাল কাঁটাগুলোর গা থেকে গড়িয়ে নামছে রক্ত, ধূম্রবর্ণার নিজের দেহের রক্ত। সামনের কলা পাতায় রাখা একটা সদ্য মৃত কালো বেড়াল ও পচা গলা ছাগ মাংস কাল শঙ্খিনীর অতি 2 প্রিয় উপাচার। কাল রাত্রি আরম্ভ হতে এখনো একটু দেরি। ধীরে ধীরে মন্দিরের বাইরে এসে দাঁড়ালো ধূম্রবর্ণা। হলদে সবুজ চোখে আকাশের দিকে তাকালো। গাঢ় লাল মেঘে ছেয়ে আছে আকাশ। কি একটা দম বন্ধ করা পরিবেশ যেন চাপটে ধরতে চাইছে সবলে। বাতাসে কেমন একটা অজানা উগ্র গন্ধ। শুধু আজকের রাত, তারপরেই অভীষ্ট সিদ্ধি। হাসি ফুটে উঠল ধূম্রবর্ণার মুখে। কোথা থেকে বিকট শব্দে কুকুরগুলো ডেকে উঠল, আর ধূম্রবর্ণার পাশে এসে দাঁড়ালো একটা ছায়া মূর্তি। ঘসঘসে গলায় বলল, এসব কি হচ্ছে? কি তখন যে আপনি বললেন ওদিকে ডাক পৌঁছে গেছে, সে আর ফিরবে না, মরণের খবর আসবে তার, তা তো হলোই না। আর তারপর ওই যে ওকে পাঠানো হলো, ও তো কিছু করতে পারলো না, 2 বার চেষ্টাতেই ব্যর্থ হলো। হয়েছে, কিন্তু বারবার, 3 বার, 3 বারের বার আর সে পার পাবে না। কিন্তু ওদিকে যে আরো কিছু উটকো আপদ এসে ছুটেছে। জানি, সেই শক্তির ইঙ্গিত আমি পেয়েছি, তবে তাতেও কিছু আটকাবে না। কাল রাত্রি শুরু হতে চলেছে, কাল শঙ্খিনীর জেগে ওঠার সময় হয়ে আসছে। যত বড় শক্তির সাধকই সামনে এসে দাঁড়াক না কেন, জিততে তারা পারবে না। এখন চলো, তোমার সংকল্পের সময় হয়ে গেছে। হ্যাঁ চলুন, আমি প্রস্তুত, সবকিছুই করতে রাজি, শুধু জীবন থেকে ওই কাঁটাটা সরিয়ে দিন। ধূম্রবর্ণার সঙ্গে সেই দীর্ঘদেহী পুরুষ মন্দিরে গিয়ে ঢুকল। ধুনির পাশে বসল 2 জন। ধূম্রবর্ণা বলল, যে কাজে লিপ্ত হতে চলেছ তার জন্য তোমার দেহের একটি বস্তু আমার প্রয়োজন। আমার দেহের? হ্যাঁ, তোমার দেহের 11 বিন্দু রক্ত চাই আমার। কাল শঙ্খিনীর প্রতীক এই শঙ্খটি এখনো তৃষ্ণার্ত। আজ যে ব্রত পালনের রাত, শুধু আমার রক্তে তোর তৃষ্ণা মিটবে না। তুমি আমার সহকারী,
আমার সঙ্গে কাল শঙ্খিনীকে জাগানোর কাজে তুমি লিপ্ত হয়েছ, তাই তোমার রক্তেই আজ সংকল্প করে তাকে জাগাবো আমি। একটা চকচকে ছুরি সেই পুরুষটার দিকে এগিয়ে দিল ধূম্রবর্ণা। ধুনির আগুনে দপদপ করে জ্বলছে তার হলদে সবুজ চোখ। নিষ্কম্প হৃদয়ের ছুরিখানা নিল সেই পুরুষটি। তারপর দ্বিধামাত্র না করে নিজের ডান হাতে সজোরে চালিয়ে দিল ছুরিটা। সঙ্গে সঙ্গে রক্ত ছুটল ফিনকি দিয়ে। একটা মাটির পাত্রে সেই রক্তের 11টি বিন্দু সংগ্রহ করে ধূম্রবর্ণা সরিয়ে রাখল এক পাশে। আমি, কিশোরী ও মনোহরবাবু গিয়েছিলাম রাস্তা থেকে ধুলো মাটি নিয়ে আসতে। ফিরে এসে দেখলাম উঠোনের মাঝে চোখ বুজে চুপ করে বসে আছেন তারানাথ, ঠিক যেখানে তুলসী মঞ্চ সেখানে। আমরা আসার পর চোখ না খুলেই তারানাথ অত্যন্ত বিরক্তি ভরে বললেন, এত করেও সময় বাঁচানো গেল না, ওদিকে যে কাল যজ্ঞে আহুতি পড়তে শুরু করলো। এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? কিশোরীর গলা শুনে চোখ খুললেন তারানাথ। হলুদ বাটা মাখানো চালগুলো দিয়ে উঠোনে একটা বৃত্ত তৈরি করতে করতে বললেন, মনোহর বাবু, এই বৃত্তের মধ্যে তাড়াতাড়ি ধুলো মাটিটা দিয়ে দিন, আর আপনারা সকলে দাওয়ায় উঠে বসুন। বিভূতি, তোমার ঘড়িতে একবার দেখো তো কটা বাজে। রাত 11টা বেজে 10। আর মাত্র 9টা মিনিট, তারপরেই খুব খারাপ কিছু একটা। এদিকের আয়োজন প্রায় শেষ। এই যে হলুদ বাটাটা মাখা চালের বৃত্তটি দেখছেন, এটি আজ গোটা গ্রামের ভূমি বন্ধনের কাজ করবে। গোটা গ্রাম, শুধুমাত্র শ্মশান ছাড়া। ইতিমধ্যে একটা অপশক্তি সেখানে প্রভাব বিস্তার করে রেখেছে। সে কথা যাক, এখন আপনারা তাড়াতাড়ি উঠে যান। আমার কাছে কারোর থাকা উচিত নয়, ক্রিয়ার সময় দূরে থাকাই ভালো। তারানাথের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলাম আমরা। উঁচু দাওয়ায় শীতল পাটি বিছিয়ে মুখোমুখি বসে রইলাম সবাই। তারানাথ আমাদের দিকে মুখ করে এক মনে নিজের কাজ করে চললেন তন্ত্রের বিভিন্ন উপাচারে। ধ্যানস্থ হয়েছিল ধূম্রবর্ণা। হঠাৎ চোখ খুলে বলে উঠল, এবার সময় হয়েছে। কাল রাত্রি শুরু হতে চলেছে, আর দেরি নেই। হঠাৎ করেই কেমন যেন হতবুদ্ধি হয়ে পড়েছে পুরুষটি। তার খোলা চোখের সামনে ঘটছে অবিশ্বাস্য সব ঘটনা। ধূম্রবর্ণা ক্রমশ সেই অদ্ভুত দর্শন শাঁকটির মুখে রক্তের পাত্রটি উপুর করে দিচ্ছে, আর ঠিক সেই সঙ্গেই সমস্ত মন্দির জুড়ে ঘনিয়ে আসছে কেমন একটা অদেখা ঘোর অশনি ছায়ার মোড়ক। ফোঁটা ফোঁটা রক্তের স্বাদ পেয়ে ক্রমশ উষ্ণ হয়ে উঠছে শাঁখের শীতল দেহ। তা বুঝতে পেরেই ধূম্রবর্ণা এবার ফিসফিসিয়ে আহ্বান করল তার পোষ্যকে, হায় শঙ্খচূড়, সময় হয়েছে। কাল শঙ্খিনী জাগছেন, তুইও আয়। দুলে দুলে এক কথা বারবার বলে চলেছে ধূম্রবর্ণা। হঠাৎ শোনা গেল একটা সরসর আওয়াজ। উল্লাসিত হয়ে উঠল অপশক্তির আহ্বানকারিণী ধূম্রবর্ণা। ওই তো এসেছে আমার এতদিনের অপেক্ষার পর সিদ্ধি স্বয়ং এসেছে আমার কাছে। এসো শঙ্খচূড়, এসো। কাল শঙ্খিনীর শঙ্খে অধিষ্ঠান করো, প্রকাশক কাল শঙ্খিনীর। কিন্তু এ কি? বারবার আহ্বান করা সত্ত্বেও শঙ্খচূড় তো আসে না। কেবল শোনা যায় মন্দিরের বাইরে তার বিফল আস্ফালনের শব্দ। হঠাৎ করে কিছু বুঝতে পারে না ধূম্রবর্ণা। কাল রাত্রি শুরু হয়ে গেছে। মন্ত্রের সবকটি চরণ পূর্ণ করেছে ধূম্রবর্ণা। রক্ত দ্বারা কাল শঙ্খিনীর শঙ্খকে জাগিয়েছে সে। এতক্ষণে তো শঙ্খচূড়ের চলে আসবার কথা, তবেই তো প্রকাশ ঘটবে মহাশক্তিময়ী কাল শঙ্খিনীর।
তবে হঠাৎ হলো কি? এত দেরি হচ্ছে কেন? কাল রাত্রি শেষের আগে যদিও আসন ছাড়ার নিয়ম নেই, তবুও ধূম্রবর্ণাকে কিছুটা মরিয়া হয়েই আসন ছেড়ে উঠে বাইরে আসতে হলো। আর বেরিয়েই সে দেখল শঙ্খচূড় এসেছে, কিন্তু মন্দিরের ভেতর ঢুকতে পারছে না। বাইরেই অসহায়ের মতো ছটফট করছে। বিস্ময়ে রাগে অস্থির হয়ে উঠল ধূম্রবর্ণা। কেন শেষ মুহূর্তে কেন এত বিঘ্ন করছে কাজে? আমার দীর্ঘ সাধনার অন্তিম লগ্নে কেন এত বাধার সম্মুখীন হচ্ছি আমি? যে এসেছে তার কি এতই ক্ষমতা যে আমার শক্তির পথরোধ করে? ধূম্রবর্ণার বিকট চিৎকারে বাইরে বেরিয়ে এলো সেই পুরুষটি। কি হয়েছে? আপনি তো বলেছিলেন আজ রাতেই আমার সিদ্ধি লাভ হবে, তাহলে এত দেরি হচ্ছে কেন? রাগে ফেটে পড়ল ধূম্রবর্ণা। মূর্খ, কতটা যোগ্যতা তুমি রাখো যে কাল শঙ্খিনী সিদ্ধি লাভ করবে তুমি? এত বছর ধরে কঠিন থেকে কঠিনতম সাধনা করেছি আমি, আর সিদ্ধি লাভ হবে তোমার? তার মানে আপনি যে বলেছিলেন আপনাকে সাহায্য করলে আমি যা চাই তাই পাবো? হ্যাঁ, পাবেই তো, কিন্তু সিদ্ধি নয়। এত বছরের কঠোর সাধনার পর সিদ্ধি লাভ করব আমি। তুমি বড় জোর আমার বৃত্তের পথটি পেতে পারো, তার বেশি কিছু নয়। আশাভঙ্গের ক্ষোভে ফেটে পড়ল পুরুষটি। না, কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি আপনার ভৃত্য হয়ে জীবন কাটাতে চাই না। মিথ্যের প্রলোভনের ফাঁদে ফেলে আপনি ঠকিয়েছেন আমাকে। নিজের সিদ্ধি লাভের স্বার্থে আমাকে ব্যবহার করেছেন শুধু। সব বুঝতে পারছি এখন। আমি আর কিছুতেই এখানে থাকবো না, এখনই চলে যাচ্ছি আমি। আপনি থাকুন আপনার সিদ্ধি নিয়ে, আপনি থাকুন। এবার আমি নিজের চেষ্টাতেই নিজের পথ পরিষ্কার করে নেব। আপনাকে আর কোনো দরকার নেই আমার। কিন্তু আমার যে আছে, বাধ্য একজন ভৃত্য আমার প্রয়োজন, আর সে পদে আমি তোমাকেই চাই। তাই কোথাও যাচ্ছ না তুমি। যদি আমি একনিষ্ঠভাবে কাল শঙ্খিনীর সাধনা করে থাকি, কাল শঙ্খিনী যদি আমার সহায় হয়ে থাকেন, তবে এই মুহূর্তে কাল বন্ধনে আবদ্ধ হও। মন্দির কাঁপিয়ে হঠাৎ একটা প্রবল হাওয়া উঠল। বরফের থেকেও শীতল সেই হাওয়া। দপদপিয়ে কেঁপে উঠল ধুনির আগুন। আর কিছু বলার আগেই পুরুষটি বুঝতে পারল তার শরীরটাকে চেপে ধরেছে কোনো এক অদৃশ্য বাঁধন। শত চেষ্টা করেও সেই বাঁধন আলগা করতে পারল না সে। নিজের আসনে গিয়ে বসল ধূম্রবর্ণা। কাল রাত্রি আরম্ভ হয়েছে অনেকক্ষণ, এখন তার মধ্যভাগ। ক্রমশ শেষের দিকে এগোচ্ছে সময়। আজ যদি সব কিছু বিফলে যায়, তবে আবার 20 বছরের দীর্ঘ সাধনা। কিছুতেই তা হতে দেবে না ধূম্রবর্ণা। পাশে রাখা মৃত কালো বেড়ালটার দেহাংশ আগুনে আহুতি দিতে দিতে এবার সে আহ্বান করল অপশক্তি কাল সন্ধিকে। এসো এসো কাল সন্ধি, এক বিশেষ কারণে তোমাকে আবার আমার প্রয়োজন। এখনই এসো। ধুনির আগুনটা হঠাৎ অতিমাত্রায় চঞ্চল হয়ে উঠল। শরীরে শিহরণ জাগল ধূম্রবর্ণার। আগুনের শিখাটা হঠাৎ গাঢ় সবুজ রঙের শিখায় পরিণত হলো। আর তখনই তার মধ্যে থেকে বেরিয়ে এলো এক ঘন কালো ছায়া শরীর, অবয়বহীন। কেবল সবুজাভ আলোক শিখায় ধকধক করছে তার চোখ দুটো। এক দৃষ্টে তার দিকে চেয়ে ধূম্রবর্ণা বলল, যাও যাও কাল সন্ধি, অতি নিকটেই বিপরীত ক্রিয়ায় বসে আছে যে, তোমার অপশক্তির বলে তার সমস্ত ক্রিয়া বিনষ্ট করো তুমি। আর যে আমার সকল বিঘ্নের মূল, আমার কাজে বাধা দেওয়ার জন্য যে তাকে ডেকে এনেছে এখানে, তাকে আমার পায়ের কাছে এনে ফেলো। এবার নিজের হাতে তাকে শেষ করব আমি। প্রথমবার মায়ার স্বর, দ্বিতীয়বার মায়া পশু, দুবারই ব্যর্থ হয়েছ তুমি। বারবার 3 বার। এই শেষবার আমি তোমায় প্রেরণ করছি। দেখো, এবার যেন আর ব্যর্থ হও না।
এতক্ষণ নিথর হয়েছিল কালো ছায়াটা, যেন ধূম্রবর্ণার কথাগুলো এক মনে শুনছিল। এবার তার কথা শেষ হতেই প্রবল বেগে মন্দির থেকে বেরিয়ে গেল ছায়াটা। সব শুধু চেয়ে চেয়ে দেখল একপাশে অদৃশ্য বাঁধনে বাধা পড়ে থাকা সেই পুরুষটি। এখন প্রায় মাঝরাত, চারদিকটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। এটাই খটকা জাগাচ্ছিল মনে। গ্রামের রাত, আর কিছু না হোক দুটো শেয়াল কুকুর তো ডাকবেই, একটু ঝিঝি তো ডাকবে অন্তত, কিন্তু কোথায় কি? এমন দম বন্ধ করা নিস্তব্ধতা আমরা আগে কখনো অনুভব করিনি। একটু দূরে তারানাথ ধ্যানস্থ, তার সামনে সেই চাল হলুদ মাখা বৃত্তটা। আমি আর কিশোরী মনোহরবাবুকে মাঝখানে রেখে বসে আছি সেখানে। তখন থেকে বসে আছি। একসময় নীরবতা ভেঙে মনোহরবাবু বলে উঠলেন, আজকের রাতটা। কিশোরী বলল, আজকের রাতটা কি মনোহরবাবু? গত রাতটাও আজকের রাতের মতোই ছিল, এমন নিস্তব্ধ, দম বন্ধ করা। গ্রামের রাত এমন হয় না জানেন, সারা রাতই কুকুর বা দূরে দূরে শেয়ালের ডাক শোনা যায়, কিন্তু আজ দেখুন সব কেমন যেন থমকে আছে। আমি কিছু একটা বলতে যাব, ঠিক এমন সময় হঠাৎ যেন কেঁপে উঠল মাটিটা। গাটা শিউড়ে উঠল আমাদের। আর তারপরেই অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল একটা। প্রবল একরাশ হাওয়ার দাপট বাইরে থেকে ছুটে এসে উঠোনে আছড়ে পড়ল, কিন্তু না, আমাদের দিকে ছুটে এলো না হাওয়াটা। একটা বিশেষ জায়গাতেই তার যত দাপাদাপি। তারানাথকে ঘিরে হাওয়াটা আন্দোলিত হচ্ছে, যেন তছনছ করে দিতে চাইছে সামনে সাজানো ক্রিয়াকর্মের উপাচারগুলো, সেই বৃত্তটাকেও। আমরা তিনজনে ভয়ে বিস্ময়ে যেন পাথর হয়ে গেছি। মৌনতা ভেঙে এবার উচ্চ কণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলেন তারানাথ। ওম পাপ কর্ম নাশর্থায় মহামন্ত্র পঠিতমহম উত্তিষ্ঠ মহাশক্তি জাগ্রতা তু চরাচরে নমো নমো পরাশক্তি দুষ্ট শক্তি বিনাশিনী সর্বভয় নিবারিণী চ কাল সংখিনী বিমর্দিনী ওম। যদিও আমরা চোখে দেখতে পাচ্ছি না, তবুও ইন্দ্রিয় বোধে মনে হলো যে তারানাথের তীব্র মন্ত্রোচ্চারণের প্রতিপক্ষ নিজের কাজে বিফল হয়ে চরম পাল্টা আঘাত পেল নিজেই। কারণ সেই ঝোড়ো হাওয়াটা এক লহমায় সরে গেল তারানাথকে ছেড়ে। কিন্তু এ কি, হঠাৎ করে প্রবল বেগে সেই হাওয়াটা যেন ছুটে এলো আমাদেরই দিকে। আমরা ঠিক প্রস্তুত ছিলাম না। অতর্কিতে এই আক্রমণে আমি আর কিশোরী দুজন দুদিকে ছিটকে পড়লাম। ও বাপরে বাপ, মাগো! সেই অবস্থাতেই দেখলাম হাওয়াটা মনোহরবাবুর চারপাশে খেপা ষাঁড়ের মতো ঘুরপাক খাচ্ছে। বিধ্বস্ত হয়ে যাচ্ছেন মনোহরবাবু। আরে আরে কি হচ্ছে? বাঁচাও বাঁচাও আমাকে, ঠাকুরমশাই কিছু একটা করুন। ঠাকুরমশাই আপনি শুনছেন? আমরা দেখলাম সেই হাওয়াটা যেন মনোহরবাবুকে এক প্রকার ভাসিয়ে নিয়ে ক্রমশ বেরিয়ে যাচ্ছে সদরের বাইরে। ভেসে আসছে মনোহরবাবুর চিৎকার। কি হচ্ছে? ঠাকুরমশাই বাঁচান আমাকে যে টেনে নিয়ে যাচ্ছে হাওয়াটা, বাঁচান ঠাকুরমশাই বাঁচান। মনোহরবাবু ফিটের বাইরে চলে গেলেন। তারানাথ এখনো ধ্যানস্থ। মরিয়া হয়ে উঠলাম আমি। কিশোরীকে বললাম, তোর ডাকাটাকি করে কোনো লাভ নেই, চলো কিশোরী, আমরাই যাই। হ্যাঁ চলো। এক ছুটে মনোহরবাবুর বাড়ির বাইরে বেরিয়ে গেলাম আমরা। হে অদৃষ্ট, আমি থাকতেও এত বড় অনর্থটা হলো। ধিক্কার আমার তন্ত্র ক্ষমতায়, ধিক্কার আমার সব শক্তিকে। কি বললি? অনামুখ দেখারা ক্ষমতার উপর ধিক্কার দিচ্ছিস? শক্তিকে ধিক বলছিস? বলি ওরে, শক্তি তোকে কে দিয়েছে? এই আমি দিয়েছি। তার মানে সেই শক্তি হলো আমার, আর তুই সেই শক্তিকে অপমান করছিস, মানে আমাকে অপমান করছিস। তোর সাহস তো কম নয়, খুব বড় কেউকেটা হয়ে গেছিস না রে হারামজাদা। মা তো পাগলি, মা
মা তুমি এসেছো? মা। হ্যাঁ এসেছি। তুই অত বড় কথা বললি আর আমি আসবো না? বড় বেড়ে গেছিস না রে? শক্তি নিয়ে সন্দেহ? এই মাতঙ্গিনী যাকে শক্তি দিয়েছে তার মানে সন্দেহ? না মা না, তুমি ভুল বুঝছো। তুমি যা দিয়েছো তা আমি মাথায় করে রেখেছি। আমার সব কিছুই তো তোমারই দান। কিন্তু আমি যে মানুষ, ভুল ভ্রান্তি আমার স্বভাবে। এই দেখো না, একটু অসাবধানতার সুযোগেই সর্বনাশটা ঘটে গেল। ভূমি বন্ধন করে নিশ্চিন্তে ছিলাম, আলাদা করে আর কারোর দেহ বন্ধন করিনি। কিন্তু উল্টো দিকের শক্তিটাও যে বড় কম নয়, তাই ওদিক থেকেও চাল এসেছে। এবার বোধহয় তাতেই সব মাত হয়ে গেল মা। যতক্ষণ না কাল রাত্রি শেষ হচ্ছে, আমি তো এই মঙ্গলবৃত্ত ছেড়ে ততক্ষণ উঠতেই পারবো না। আর ওদিকে 3 জন নিরীহ মানুষ মহা বিপদে পড়তে চলেছে। দুষ্ট শক্তি কাল সংখ্যের জেগে উঠতে আর দেরি নেই। একবার যদি তার প্রকাশ ঘটে যায়, তবে আর কিছুই করার থাকবে না মা। কে বলল কিছু করার নেই? আমি তবে এসেছি কি করতে? তুই এখানে বসে থাক, আমি যতক্ষণ না ডাকছি। খবরদার আসন ছেড়ে উঠবি নি। আমি যাচ্ছি, দেখছি ও বেটির ঘাড় ঘোচাতে হয় কি করে। নিপাত করে আসবো সব কটাকে, বুঝলি? বুঝেছি মা, তুমি যাও, তাই যাও। হাওয়ার পিছু ধাওয়া করে অন্ধের মতো আমরা যেখানে এলাম, সে জায়গাটা আসলে যে কি তা বুঝলাম তখনই, যখন মন্দিরটা দেখতে পেলাম। সেই ভাঙা মন্দির যেটার কথা মনোহরবাবু বলেছিলেন। আর এখন সেই ঝোড়ো হাওয়াটা তাকে একরকম ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মন্দিরটার ভেতর। আমাদের হাতে পায়ে যেন আর জোর নেই, কেমন যেন অসাড় হয়ে পড়ে রয়েছি। তবু মনের জোর এক করে আমি আর কিশোরী পায়ে পায়ে এগিয়ে গেলাম মন্দিরটার দিকে। মন্দিরের ভাঙা সিঁড়ির নিচেই দেখতে পেলাম একটা বিশালাকৃতি সাপকে। চমকে বলে উঠল কিশোরী, বাপরে, কত বড় সাপ গো! কিন্তু ওটা এমন ছটফট করছে কেন? জানি না কিশোরী, তবে এটুকু বুঝতে পারছি এই সাপটার কথাই মনোহরবাবু বলছিলেন আমাদের। এই সেই কাল সংখিনীর পোষ্য শঙ্খচূড়। কি বলছো? হ্যাঁ, কোনো একটা কারণে সাপটা মন্দিরের ভেতর ঢুকতে পারছে না। আমি জানি না এর পিছনে ঠাকুর মশাইয়ের কোনো হাত আছে কিনা, কিন্তু ওই দেখো, মনোহরবাবু যে হাওয়ার ঝাপটায় ভেতরে ঢুকে গেলেন। এসো এসো, শিগগিরি এসো। দুজনে পড়িমড়ি করে মন্দিরের ভেতর ঢুকতে যাব, অমনি শুনি মনোহরবাবু দারুণ অবাক হয়ে কাকে যেন বলছেন, সুধা, তুই 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 এখানে তুই 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 এখানে কি করছিস? আমি এখানে কি করছি? এখন যদিও কিছুই করতে পারছি না, কিন্তু অনেক কিছুই করার ইচ্ছে ছিল। এসব এসব কি বলছিস উল্টো পাল্টা? হ্যাঁ, চলে আয় ওখান থেকে, চলে আয় বলছি। আর 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 কি করার ইচ্ছে ছিল তোর? আর কি করার ইচ্ছে ছিল তোর? চরম ক্ষতি করার ইচ্ছে ছিল। নিজের রাস্তা পরিষ্কার করার ইচ্ছে ছিল, নিজেই সবার মাথা হয়ে বসার ইচ্ছে ছিল, মেরে ফেলার ইচ্ছে ছিল তোমাকে। কে? আমাকে? সুধা, তুই 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 আমার ছোট ভাই, আমাকে তোর মেরে ফেলার ইচ্ছে ছিল? কিন্তু কেন? ইতিমধ্যে আমরা এসে পড়েছি মনোহরবাবুর কাছে। কিশোরী তাকে অমন স্তব্ধ হয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে মনোহর বাবু? ওই লোকটি কে? ওই তো আমার ভাই, আমার একমাত্র ভাই সুধাকর। কি? আমি ওর ভাই, আর এটাই আমার সবচাইতে বড় দুর্ভাগ্য। ছোটবেলা থেকে সব কাজে সব সময় ওর পেছনে থেকেছি আমি। বাবার পর ওই বাড়ির কর্তা, যেখানে যা হবে সব কিছুই ওর রায়টাই সব। তার উপর আবার স্কুলের মাস্টার, মানে সম্মানের সবার উপরে। চিরকাল যা কিছু ভালো, যা কিছু সেরা, তার সবটাই যেন ওর অধিকার। আর এটাই আমার বিষাক্ত কাটার মতন আমাকে এতদিন চালিয়ে যাচ্ছে। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি কাঁটাটাকে উপড়ে ফেলতে, সেই জন্য কিনা আজ এই কাজটা করেছি। কিন্তু তাতেও কিছু হলো না।
ভুল হয়ে গেল, বোকার মতন ঠকে গেলাম, কিন্তু তবু আমি হাল ছাড়ছি না। বারবার আমি চেষ্টা করে যাব, কিছুতেই ছাড়বো না। মূর্খ মানুষ, তোমাকে আর কিছুই করতে হবে না। আজই ওর শেষ দিন। ও আমার বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এখন। ওর জন্যই এখনো আমার সিদ্ধি লাভ হলো না। আমার বিপরীত শক্তিকে এই গ্রামে ঢুকিয়েছে ও, আর সে সমানে চেষ্টা করেই যাচ্ছে। শঙ্খচূড় কাছে এসেও মন্দিরে ঢুকতে পারছে না ওরই কারণে। আমাদের এই শ্মশানের বাইরে যাওয়ার আর পথ নেই, সব পথ বন্ধ করে রেখেছে ও। নয়তো আমি গিয়ে ওকে উচিত শিক্ষা দিয়ে আসতাম, কিন্তু ভূমি স্পর্শ করার উপায় নেই। তাই কাল সন্ধিকে পাঠালাম, কিন্তু একটা কাজ পারলেও আর একটা পারেনি। তাই এখনো আমার সিদ্ধির পথ আটকে আছে। মানে এই ধূম্রবর্ণা সত্যি অবশক্তির সাধিকা? আর সুধা তুই কিনা তারই সঙ্গে মিলে? তোর ভাই একটা নির্বোধ, তাই সে বোঝেনি আমি তাকে শুধুমাত্র স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করেছি মাত্র। দীর্ঘ সময় ধরে বিভিন্ন শ্মশানে সাধনা করেছি আমি, কিন্তু আমার সিদ্ধি লাভের পর আমার এক নির্দিষ্ট সাধন ক্ষেত্র প্রয়োজন ছিল। এখানে এসে কাল শঙ্খিনী কৃপায় সুধাকরের সাথে দেখা হলো। আমি বুঝলাম সে যা চায় তাকে তা দিতে পারলে সে আমার বশীভূত হবে, আর তারপর তোদের বসত ভিটেই হয়ে উঠবে আমার সাধন ক্ষেত্র। আর সিদ্ধি লাভের পর স্বয়ং কাল শঙ্খিনী আমার মধ্যে বিরাজ করবেন। তখন আমার চেয়ে বেশি শক্তি আর কার থাকবে? কিন্তু আমার সব পরিকল্পনা বিফল হলো শুধু তোর জন্য। তাই সবার আগে তোকেই শেষ করব। এতক্ষণ চোখের সামনে যা দেখছি আর নিজের কানে যা শুনছি, তাতে মনে হচ্ছে সবটাই কেমন যেন অবাস্তব। কিন্তু না, অবাস্তব নয়, সবটাই সত্যি। কিন্তু এবার যে মহা সর্বনাশ হতে চলেছে। ওই অদ্ভুত মহিলা ধূম্রবর্ণা নিমেষে হাতে তুলে নিল এক তীক্ষ্ণ ধার ছুরি। লক্ষ্য করলাম ছুরিটার গায়ে লেগে আছে রক্ত। সে ছুরি হাতে ধরে এক পা করে মনোহর বাবুর দিকে এগিয়ে আসতে লাগলো বিকট দর্শন ধূম্রবর্ণা। জান্তব গলায় বলতে থাকলো, তোর এতটা দুঃসাহস দেখানো উচিত হয়নি। আমার বিপরীত শক্তিকে এই গ্রামে প্রবেশ করানো উচিত হয়নি তোর। তুই খুব ভুল করে ফেলেছিস, এবার তার ফল ভোগ কর। তাই নাকি রে? ও ফল ভোগ করবে, আর তুই কি করবি হতচ্ছাড়ি, অলক্ষণে মেয়ে মানুষ, আবাগি? কে কথা বলছে? আমি রে, তোর জম। হঠাৎ করে আলু থালু বেশে এক ভীষণ মূর্তি মধ্যবয়সী মহিলাকে দেখতে পেলাম আমরা। কোথা দিয়ে কিভাবে উনি মন্দিরে ঢুকলেন তা ঠাউর করতে পারিনি কেউই। হঠাৎ একটা প্রচণ্ড আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল সবার। আর তারপরে শুনতে পেলাম কঠিন কর্কশ গলায় বলা ওই কথাগুলো। হতচকিত ধূম্রবর্ণা বলে উঠল, কে তুমি? তুই কে? কেন এসেছো এখানে? গেল যা, আবেগীর কথা শোনো। এক কথা বলে বলে কানের মাথা একবারে খেয়ে নিল। কেন আমাকে চিনতে পারছিস না? তোর নাকি কত ক্ষমতা, তা ধরতে পারছিস না কেন? এতবার বেরিয়েছিস আমার ছেলের কাজে বাধা দেওয়ার জন্য, অপশক্তি পাঠিয়েছিস, গোটা গ্রামের মাথায় চড়ে রানী হইতেইছিস। আর আমায় চিনিসনি, আমি মাতঙ্গিনী। স্তম্ভিত ধূম্রবর্ণার হাত থেকে সশব্দে খসে পড়ল রক্তমাখা ছুরিটা। অসঙ্গতি দেখা দিল ধূম্রবর্ণার মধ্যেও। হঠাৎ করেই কেমন যেন শক্তিহীন হয়ে পড়েছে সে। আমাদের বুঝতে অসুবিধা হলো না, শুভ শক্তির প্রভাবে ক্রমশ ক্ষীণ হতে শুরু করেছে এতক্ষণের প্রবল অশুভ শক্তি। ধূম্রবর্ণা কোনো সংঘাতের চেষ্টা না করেই সরে পড়ার মতলবেই ছিল বোধহয়। কারণ দেখলাম যে সে কোনো দিকে না দেখে নিচু হয়ে হাতে তুলে নিল সেই অদ্ভুত শাঁখটা, যা কিনা কাল শঙ্খিনীর প্রতীক স্বরূপ। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে মাতঙ্গিনী তার দিকে ছুঁড়ে দিলেন কিছু একটা।
সেই ছুঁড়ে দেওয়া বস্তুর আঘাতে এক বিকট শব্দে চুরমার হয়ে গেল ধূম্রবর্ণার হাতে থাকা সেই শাঁখটা। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম ধূম্রবর্ণার আর্তচিৎকার ও মাতঙ্গিনীর উচ্চস্বরে হাসি। ফলবক্কর ফলবক্কর, কেমন মজা! আহারে, সবার মাথার ওপর চড়ে বসা না হচ্ছে। তার আগে হতভাগী পুড়ে মরল। মর মর মর, আমার হাড়ে একটু বাতাস লাগুক। এ কি মা, তুমি কি করছো? ও, তুই এসে গেছিস? দেখ বেটা দেখ, ক্ষমতা কারে বলে দেখে নে। সব বড়াই আমি ঘুচিয়ে দিয়েছি। এখন তুই যা পারিস করগে, আমি চললুম। মা মা মা, দাঁড়াও মা। কোনো কথাই শোনে না। একটা যে প্রণাম করবো পা ছুঁয়ে, তারও উপায় নেই। মাতঙ্গিনী ওই বস্তুটা ছুঁড়ে দেওয়ার পরেই হঠাৎ করে চোখের সামনেটা কেমন যেন ঘোলাটে হয়ে গিয়েছিল আমাদের। সম্বিত ফিরল তারানাথের কণ্ঠস্বরে। ততক্ষণে অবশ্য মাতঙ্গিনী অন্তর্হিতা হয়েছেন। আমাদের সামনে এখন একটাই দৃশ্য চলমান। একরাশ কালচে সবুজ রঙা আগুন ক্রমশ গ্রাস করে ফেলছে ধূম্রবর্ণার নির্জীব শরীরটাকে। আর তার থেকে একটু দূরে পড়ে আছে সেই বস্তুটা। ভালো করে দেখেই চমকে উঠলেন মনোহর। আরে, এ তো আমাদের বাড়ির সেই শাঁখটা। এটা এটা এখানে এখানে এলো কি করে? হ্যাঁ, সব প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না। দেখুন ওই ধূম্রবর্ণার কি অবস্থা হচ্ছে। ধূম্রবর্ণা কাতরাতে কাতরাতে হঠাৎ বলে উঠল, কি কষ্ট, কি কষ্ট! আমার সাধনা, আমার সাধনা, আমার এতদিনের শ্রম সব সব নষ্ট হয়ে গেল, সব শেষ করে দিল। আমি পারলাম না, অপশক্তির প্রতিষ্ঠা করতে পারলাম না। সুধাকর, সুধাকর, তোমার রক্ত আজ স্পর্শ করেছিল কাল শঙ্খিনীকে। আমার পর কাল শঙ্খিনীকে জাগাতে পারবে একমাত্র তুমি। পালাও পালাও, শঙ্খচূড়কে সঙ্গে নিয়ে পালাও, সে বাইরে অপেক্ষা করছে। আগুনে পুড়তে পুড়তে প্রবল আক্ষেপে দুমড়ে মুচড়ে ছাই হয়ে গেল ধূম্রবর্ণার অশুভ দেহ। আর ঠিক তখনই এক লাফ দিয়ে মন্দিরের বাইরে বেরোতে গেল সুধাকর। বোধহয় এই মুহূর্তটারই অপেক্ষা ছিল। মন্দিরের দরজায় মাথায় থাকা কড়িকাঠটা সেই মুহূর্তে বিকট শব্দ করে ভেঙে পড়ল ঠিক সুধাকরের মাথার উপর। বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সুধাকর। আমরা দেখতে পেলাম তীব্র গতিতে সেই সাপটা জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠলেন তারানাথ, হায় হায়, আমি আবারও ভুল করে ফেললাম। বলেই তারানাথ সুধাকরের অচেতন দেহটা ডিঙিয়ে মন্দিরের বাইরে ছুটে গেলেন। কিন্তু বৃথা চেষ্টা। ততক্ষণে সাপটা জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। সেদিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন তারানাথ। আমি, কিশোরী আর মনোহরবাবু এসে দাঁড়ালাম তার পাশে। তারানাথ বললেন, হলো না, এত করেও শেষ রক্ষা হলো না। সবটুকু করার পরেও এতটুকু কাঁটা রয়েই গেল। আপনি আপনি এসব কি বলছেন ঠাকুরমশাই? বিপদ বিপদ কি এখনো কাটেনি? না, সবটা কাটলো কই। তবে সেসব কথা পরে। এখন আপনার ভাইকে বাড়ি নিয়ে চলুন, শুশ্রূষা করা প্রয়োজন। বুঝতে পারছি আপনার মনে অনেক প্রশ্ন ভিড় করে আসছে। সব প্রশ্নেরই উত্তর পাবেন। এখন আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারানাথের কথা মতো আমি, কিশোরী ও মনোহরবাবু অচৈতন্য সুধাকরকে নিয়ে বাড়ি পথে এগোলাম। সামনে চললেন তারানাথ। বাড়িতে পৌঁছানো মাত্র কাঁদতে কাঁদতে ছুটে এলেন পিসিমা। ও বলি, আমি তো একটা মানুষ নাকি? বাড়িতে যে এত বড় একখানা কাণ্ড হলো, আমাকে কেউ কিছু বললে নে গো। না মানে পিসিমা, আমি সবই বলছি। আগে ওমা,
আমার সুধা, ওর কি হয়েছে রে? হ্যাঁ, হাই হাই, এ কি হলো? ওর অমন চোট লাগলো কি করে রে? হ্যাঁ, ওর মাথায় একটা ভারী জিনিস ভেঙে পড়েছে মা। রক্তক্ষরণটা বন্ধ করা দরকার আগে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসুন আসুন, অমন সুধাকে ঘরে নিয়ে চল বাবা। সুধাকর বাবুকে ঘরে নিয়ে গিয়ে যথাবিধি চিকিৎসার ব্যবস্থা করা হলো। ইতিমধ্যে ভোরের আলো ফুটে গেছে। পিসিমা সুধাকরের মাথার সামনে ঠায় বসে আছেন আর মাঝে মাঝে গভীর আফসোস করে বলছেন, হাই ঠাকুর, সবই আমার কপাল, নয়তো পোড়া চোখে কাল তো ঘুমি আসবে কেন? এমন ঘুমিয়েছি যে অত কাণ্ডের কিচ্ছুটি জানতে পারি দেখো। শেষ রাতে উঠে দেখি সদর হাট করে খোলা, বাড়িতে কেউ কোথাও নেই। তুলসী মঞ্চের কাছে দেখি মাটির উপর কি সব চিহ্ন আঁকা আছে। আমি সেই থেকে ঘর বার করছি গো। কে জানতো সুধাটার কপালে এমন দুর্ভোগ আছে? মাথার উপর বাপ মানে, তাই অমন বারমুখ হয়ে গিয়েছিল ছেলেটা গো। আমি যদি একটু রাত টানতে পারতাম তবে কি আর এমন হতো? এসব আমারই দোষ, আমার দোষ গো। তারানাথ একপাশে দাঁড়িয়ে চুপ করে নীরজার আক্ষেপ শুনছিলেন। বললেন, এতে আপনার কোনো দোষ নেই মা। মানুষ নিজের কর্মের দোষে শাস্তি ভোগ করে। সুধাকর বাবুর ক্ষেত্রেও তাই হয়েছে। আর গত রাতে ঘুমটা আপনার এমনি এমনি আসেনি। একটা মস্ত বড় বিপর্যয় আসতে চলেছে এ আমি জানতাম, তাই আপনাকে নিরাপদে রেখেছিলাম আমি। তার মানে ঘুমটা আমার এমনি এমনি আসেনি? আচ্ছা বেশ, তা না হয় হলো, কিন্তু দোষ, কর্মের দোষ? হ্যাঁ, কি এমন কাজ করেছে সুধা যে তাকে এত বড় শাস্তিটা পেতে হলো? বলছি সব কথা, এবার সময় হয়ে গেছে। বিভূতি, কিশোরী, তোমরা মনোহর বাবুকে নিয়ে একবার এ ঘরে এসো। তারানাথের ডাকে আমরা সবাই এসে জড়ো হলাম সেই হল ঘরে। খাটের মুখোমুখি মেঝেতে একটা শতরঞ্চি বেছানো ছিল, সেখানেই বসলাম সবাই। তারানাথ এবার আমাদের সবার ওপর চোখ বুলিয়ে নিলেন, তারপর আরম্ভ করলেন। গত পরশু রাতটা ছিল কৃষ্ণা চতুর্দশীর রাত, আর ওই রাতেই আমার কাছে এলেন যক্ষিণী মধুসুন্দরী দেবী। জাগো, জেগে ওঠো তারানাথ। এ কি দেবী, আপনি এখন এসেছেন? আমি তো আপনাকে ডাকিনি। তবে এমন বিনা আহ্বানে অসময় কেন এলেন দেবী? তোমার বিরক্তির কারণ ঘটাতে আসিনি। অজান্তে যদি তা ঘটিয়ে থাকি তবে ভুল করেছি। দেবী অভিমানী গলায় বললেন শেষ কথাটা। চেয়ে দেখি তার পদ্মপলাশ নয়নে যেন মৃদু অনুযোগ। আমার বদ্ধ ঘর, আলো নিভিয়েই শুয়েছিলাম। উজ্জ্বল নীলাভ আলোয় সে অন্ধকার দূর করে মধুসুন্দরী দেবী স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছেন। তার অঙ্গের সুবাস আমার ইঁদো গলির ভেতরে থাকা পুরনো বাড়িটার ভ্যাপসা দৈনন্দিন গন্ধকে চাপা দিয়ে যেন আমাকে বিবশ করে ফেলেছে। দেবী স্বয়ং এসেছেন আমার কাছে এইভাবে, অথচ আমি তাকে অভ্যর্থনা না করে মূর্খের মতন প্রশ্ন করছি তাকে। রাগ হলো নিজের উপর। তাড়াতাড়ি বললাম, না দেবী, সে কি কথা? তুমি কেন ভুল করবে? আমার কাছে আসার জন্য সময় অসময়ের প্রয়োজন হয় না।
প্রয়োজন হয় শুধু তোমার ইচ্ছের। আমি কে যে তোমার ইচ্ছে শক্তি নিয়ন্ত্রণ করব? না, তা নয়। এভাবে হঠাৎ আমার দেবী দর্শনের কারণটুকু জানতে চাইছিলাম শুধু, তাই ওভাবে বলে ফেলেছি। তুমি ভুল বুঝো না। ওদিকে বড় ভুলই হতে চলেছে তারানাথ। আমি সেই খবরই তোমায় দিতে এসেছি। তোমায় যেতে হবে, প্রস্তুত হও। বড় বিপদ অপেক্ষমান। দীর্ঘদিনের চাপা আক্রোশের মধ্যে এসে মিশেছে কোনো এক সুযোগ সন্ধানীর গুপ্ত ষড়যন্ত্র। নিজের স্বার্থে কেউ কাউকে ব্যবহার করে সর্বনাশ ঘটাতে চলেছে। এর ফলে এক অপশক্তি প্রভাব বিস্তার করতে সক্ষম হবে, আর তারপর অকারণে অসংখ্য নিরীহ মানুষ এই সর্বনাশের বলি হবে। এখন তুমি একমাত্র পারো এই সর্বগ্রাসী অশনির পথ রোধ করতে। কিন্তু আমি কোথায় যাব দেবী? তা তো আমি বলবো না। সে কথা বলার জন্য যে আসার সে আসছে। চিন্তা করো না, ডাকেই এলো বলে। বেশ, ডাক আসা মাত্রই আমি সাড়া দেব, এই কথা দিলাম তোমায়। তবে একা যেও না যেন। সেখানে যথাসময়ে আরও দুজনের প্রয়োজন পড়বে। আরো দুজন? তারা কারা দেবী? আমার চোখের সামনে সেই নীলাভ আলো ক্রমশ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আমার চোখ ধাঁধিয়ে গেল সে আলোয়। আমায় স্তম্ভিত করে অন্তর্হিতা হলেন মধুসুন্দরী দেবী। আর তারপরই আমি ছুটে গেলাম তোমাদের কাছে। মানে মানে সেই রাতের দেখা স্বপ্নটা? কিন্তু দেবী আমাদের কথাই বলেছেন, তা আপনি বুঝলেন কি করে? আমার ছায়া সঙ্গী তোমরা ছাড়া আর কে আছো হে? কথাটা তো মিথ্যে নয়, সত্যি তো। আমরা ছাড়া তারানাথের ছায়া সঙ্গী আর কেই বা আছে? আর তারপর গতকাল যথা সময়ে মনোহর বাবু এলেন আমার বাড়ি। আমার কাছে গিয়ে পৌঁছানো মাত্রই আমি ওর কপালে অশুভ ছায়ার প্রকোপ লক্ষ্য করেছিলাম। তারপর ওর বলা সব কথা শুনে সিদ্ধান্ত নিয়েছিলাম গতকাল রাতটা ছিল এক অশুভ শক্তির জেগে ওঠার রাত। আর তারই আয়োজনে মেতে উঠেছিল তার উপাসিকা। মনোহরবাবু আপনার ভাই চিরকালই আপনার গুপ্ত শত্রু, তা বোধহয় ওর মুখে গত রাতেই আপনি শুনেছেন। সুধাকর চেষ্টা করেছিল নিজের মতো, কিন্তু পেরে উঠছিল না। তার সাধ্যে কুলোচ্ছিল না আপনার ক্ষতি করা। এই সময় ধূম্রবর্ণার আগমন হয় এই নিকুঞ্জপুরে। অশুভ শক্তির উপাসিকা ধূম্রবর্ণা আপনার ভাইটিকে চিনে নিতে খুব বেশি সময় লাগায়নি, যদিও আসলে সে নিজের কাজটাই করছিল। তবুও বোকা সুধাকরের সাহায্য তার দরকার ছিল। সে যাই হোক, ভালো আর মন্দের মধ্যে মন্দেরই তো হার হয় চিরকাল। তাই এবারেও তাই হলো। আপনি আমার কাছে গেলেন, সেই খবর ধূম্রবর্ণার কাছে নিয়ে গেল সুধাকর। আপনার ওপর আগে থেকেই চটেছিল সে। তাছাড়া আপনার প্রাণটা নাশ করারও দরকার হয়েছিল তাদের। তাই ধূম্রবর্ণার পাঠানো অপচ্ছায়া কালসন্ধি সুধাকরের কণ্ঠস্বর নকল করে আপনাকে বিভ্রান্ত করতে চাইল শিয়ালদহ স্টেশনে। কিন্তু সেই মুহূর্তে আমি এসে পড়ায় তার চেষ্টা বিফল হয়ে যায়। এরপর সেই শূকরটা, সেটাও আসলে কালসন্ধিরই মায়ারূপ ছিল, কিন্তু সেই সময়েও আমার উপস্থিতি তাকে পরাজিত করে। আর শেষবার সে আসে তার নিজের রূপে। তখন আমি ধ্যানস্থ, আর সেই সুযোগে ও আপনাকে নিজের কবলে করে নেয়। ওহ, সে যে কি অসহায় অবস্থা আমার তখন! কাল রাত্রি আরম্ভ হয়ে গেছে, আমি কিছুতেই বৃত্ত ছেড়ে উঠতে পারবো না তখন।
ওদিকে আপনারাও চরম বিপদে পড়েছেন। তখন নিজেকেই নিজে তিরস্কার করছি আমি। ঠিক এই সময় তিনি এলেন ত্রাণ রূপে। আগে ওই কার কথা বলছেন আপনি? মাতঙ্গিনী মা, কাল যাকে আপনারা সকলেই দেখেছেন মন্দিরে, তিনি যা করার করেছেন। মা তো তাই ঠিক সময়ে ছেলের পাশে এসে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তা নয় বোঝা গেল, কিন্তু পরশুরাতের স্বপ্নে আপনি আমাদের যে ডাকতে গিয়েছিলেন তার ব্যাখ্যাটা কিরকম? ব্যাখ্যা ট্যাখ্যা কিছুই নয়, তোমরা তো অবিশ্বাসী, তাই তোমাদের অভিজ্ঞতা সঞ্চয় করানোর জন্যই সঙ্গে রাখা। আমাদের কথাবার্তার মাঝেই চেতনা ফিরে এলো সুধাকর বাবুর। গো, আমি কোথায়? ও মা গো, ওই তো ওই তো সুধার জ্ঞান ফিরেছে। ঠাকুর, ও ঠাকুর রক্ষে করো ঠাকুর। অসুধা, সুধা, চা দিকে নি, আমার দিকে একবার চা। আপনি কে? আমি কোথায়? এরাও বা কারা? ও কি কথা গো অসুধা, তুই আমায় চিনতে পারছিস নে? আমি পিসি রে, তোর পিসি। তুই চিনতে পারছিস দেখো? হে ঠাকুর, কি হলো গো? কর্মফল, সবই কর্মফল। ঠাকুর মশাই, সুধার কি তবে? স্মৃতিভ্রষ্ট হয়েছে সুধাকর। আসলে শক্তিটা তো অশুভ, তার মধ্যে গিয়ে পড়লে এমনই হয়। কাল সংখিনীর প্রতীক নষ্ট হয়ে গেছে, তার সাধিকাও আজ আর নেই। কাল রাত্রি ফুরিয়ে গেছে, সবই ঠিক, কিন্তু তবুও এখনো অভিশাপ খণ্ডন হয়নি। তার মানে আপনি কি বলছেন, বিপদ এখনো কাটেনি? কিশোরীর প্রাসঙ্গিক প্রশ্নটাতে তারানাথ যেন একটু ঘায়েলি হলেন। তারপর থেমে থেমে বললেন, কেটেছেও বলা যায়, আবার কাটেনিও বলতে পারি। আসলে কোনোদিনই কিছু পুরোপুরি শেষ হয়ে যায় না, এখানেও তাই। কাল সংখিনীর প্রতীক নষ্ট হয়ে গেলেও কাল সংখিনীর বিনাশ হয়নি, তা কখনো সম্ভব নয়। আমরা শুধু এবারকার মতন তার জেগে ওঠার পথটুকু রোধ করেছি মাত্র। কিন্তু মনে রাখতে হবে, সেটাই সব নয়। শঙ্খচূড়টা কিন্তু এখনো বর্তমান। সামনে হোক বা আড়ালে, কোথাও একটা নিশ্চয়ই সে আছে। যতদিন না ওর বিনাশ হচ্ছে, ততদিন অবচেতনে হলেও জেগে থাকবে বিভীষিকাময়ী কাল সংখিনী। তাই কাল সংখিনীর গল্প ফুরলেও পুনশ্চ হয়ে বেঁচেই রইল শঙ্খচূড়রূপী কাল সংখিনীর অভিশাপ। শুনছিলেন তানিয়া দাস ও সৌরভ মান্নার কলমে তারানাথ তান্ত্রিক ও কাল সংখিনীর অভিশাপ। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, স্বতন্ত্র অন্য ভাষ্যে সৌমিক, কিশোরীর চরিত্রে রুদ্র, চারি দেবস্মিতা, মনোহর রাজ, ধূম্রবর্ণা মৌমিতা, মাতুপাগলি ও মধুসুন্দরী দেবীর চরিত্রে বর্ণালী, নীরজা পিসিমা স্বাতী, সুধাকর আকাশ, পুরুষ রূপঙ্কর এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ নিতু, প্রচার অলঙ্করণ শুভম ও ইঙ্ক ব্লেস ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প।
সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।